হচ্ছে সেটা হচ্ছে যে ব্রেস্টের ক্ষেত্রে যেটা হয়, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে এখন অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু বিদেশে যেটা হয় যে ওখানে কিন্তু প্রচুর ইমপ্ল্যান্ট ইউজ করা হয়। তো এমআরসিএস এর একটা পছন্দের টপিক হচ্ছে আপনার ইমপ্ল্যান্ট করা একটা ব্রেস্ট, সেই ব্রেস্টে যদি হচ্ছে কোনো লেশন ডেভেলপ করে তাহলে আপনি কি করবেন, কি ইনভেস্টিগেশন করবেন। এখানে সবসময় এই জায়গাটাতে কনফিউশন থাকে। তো যেটা বলা হয় আর কি যে আমরা হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, এখানে দুইটা কম্পোনেন্ট আর কি। একটা হচ্ছে যে যখন কোনো ব্রেস্ট ইমপ্ল্যান্ট করা হয়েছে তখন কিন্তু ইমপ্ল্যান্ট করলে কিন্তু পুরো ফ্যাটি টিস্যু যে ফেলে দেওয়া হয় তা কিন্তু না। যেটা করা হয় যে ফ্যাটি টিস্যুর নিচে হচ্ছে একটা ইমপ্ল্যান্ট বসায় দেওয়া হয়। হ্যাঁ, তার মানে ফ্যাটি টিস্যুও থাকছে, মানে ব্রেস্টের যে স্ট্রোমা সেটাও থাকছে, আবার কিন্তু ইমপ্ল্যান্টও থাকে। তো এখন যদি ইমপ্ল্যান্ট রিলেটেড কোনো কমপ্লিকেশন হয় বা ইমপ্ল্যান্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, কোনো সিমটম থাকে, সেই ক্ষেত্রে আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস হবে হচ্ছে এমআরআই করা। কিন্তু যদি বলে যে না, এটা হচ্ছে যে ব্রেস্ট লাম্পই পাচ্ছেন আপনি একটা, যেটা হচ্ছে ব্রেস্ট টিস্যুতে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ইনভেস্টিগেশন অফ চয়েস কিন্তু আল্ট্রাসোনোগ্রামই হবে। এটা হচ্ছে যে একটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, যে যদি ইমপ্ল্যান্ট রিলেটেড কোনো কমপ্লিকেশন সাজেস্ট করে তাহলে এটা হচ্ছে এমআরআই, আর যদি ব্রেস্ট টিস্যুতে লাম্পের কথা বলে তাহলে আপনি করবেন আল্ট্রাসাউন্ড। এটা হচ্ছে সবসময় হচ্ছে একটা কনফিউজিং। ভাইয়া আমরা লাইভে আছি ভাইয়া, আপনি শুরু আচ্ছা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আবার শুরু করি। আচ্ছা, তাহলে আমরা কোন জায়গাতে ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ডাক্ট এক্সটেসিয়াতে, না? আমরা বলছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে ব্রেস্টের ডিসঅর্ডারগুলি। ব্রেস্টের ডিসঅর্ডারের মধ্যে নন নিওপ্লাস্টিক ডিসঅর্ডারের মধ্যে আমরা ছিলাম, নন নিওপ্লাস্টিক ডিসঅর্ডারের মধ্যে আবার আমরা ছিলাম অ্যাবারেশনস অফ নরমাল ডেভেলপমেন্ট, যেগুলি সেগুলির মধ্যে আমরা আগে ফাইব্রো অ্যাডেনোমা ডিসকাস করেছি, ব্রেস্ট সিস্ট নিয়ে ডিসকাস করলাম, এখন আমরা করছি ডাক্ট এক্টেসিয়া নিয়ে। ডাক্ট এক্টেসিয়া কি? এইখানে যেটা হয় সেটা হচ্ছে যে ব্রেস্টের আমরা জানি যে কি থাকে, যে নিপলের কাছে থাকে ল্যাকটিফেরাস সাইনাস গুলি, তাই না? এই যে এইগুলি হচ্ছে ল্যাকটিফেরাস সাইনাস। এই যে এইখানে যেটা, এটা হচ্ছে ল্যাকটিফেরাস সাইনাস। তো ল্যাকটিফেরাস সাইনাসের পরে এরপরে কি থাকে? ডাক্ট সিস্টেম থাকে, অ্যালভিওলাস থাকে। তো ডাক্ট একটেশিয়ার ক্ষেত্রে কি হয় যে নিপল থেকে 3 সেন্টিমিটারের মধ্যে, এই যে যেটা আমি পিঙ্ক কালার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, যে এই জায়গাটুকুর মধ্যে যে ল্যাকটিফেরাস সাইনাস গুলি আছে, এরা কি হয়, এগুলি শর্ট এন্ড হয়ে যায়, মানে ছোট হয়ে আসে, একটু কন্ট্রাক্ট করে, আর একই সাথে কি হয়, ডায়ালেটেড থাকে। তো ফলে যেটা হয় যে যেহেতু শর্ট এন্ড করলে তখন কি হবে, নিপলটা কিন্তু এই ল্যাকটিফেরাস সাইনাসের সাথে সাথে কিন্তু একটু ভিতরের দিকে চলে যাবে, অর্থাৎ এটা রিট্রাক্টেড হয়ে যাবে। এবং আরেকটা কি হবে, এখানে যেহেতু ডায়ালেটেশন আছে, ডায়ালেটেশন থাকার কারণে এখানে কি হবে, এখানে কিন্তু সিক্রেশন হচ্ছে স্ট্যাসিস হবে। তো সিক্রেশন স্ট্যাটিস হয়ে সিক্রেশনে কিন্তু কিছু পরিবর্তন আসে। এটা কি? এটা হচ্ছে একটা হলমার্ক আছে, এটাকে বলা হয় কি, যেখানে চিজ লাইক ডিসচার্জ হয়, নিপল দিয়ে চিজ লাইক ডিসচার্জ হবে। এর বাইরেও এখানে অন্য কালারের ডিসচার্জ হতে পারে, যেমন বলা হয় যে গ্রিন কালারের ডিসচার্জ হতে পারে। বাট এটার হলমার্ক বেসিক্যালি কি, ডাক্ট একটেশিয়া, যেটা হচ্ছে যে নিপলটা রিট্রাক্টেড থাকবে এবং এখানে চিজ লাইক ম্যাটেরিয়াল হচ্ছে এখান থেকে সিক্রেশন হবে। এই দুটো হচ্ছে হলমার্ক। আচ্ছা, তো ডাক্ট একটেশিয়া কি? এটাও কিন্তু অ্যাবারেশন অফ নরমাল ডেভেলপমেন্ট, এবং সিজ যেমন ছিল পেরিমেনোপজাল, ডাক্ট একটেশিয়া কি, এটা হচ্ছে আরেকটু ওল্ডার এজের জন্য, মোর দেন 50 ইয়ার্স যারা, তাদের ক্ষেত্রে সাধারণত ডাক্ট একটেশিয়া হয়। এখন তাহলে আমরা অ্যাবারেশন অফ নরমাল ডেভেলপমেন্টের মধ্যে এই তিনটা জিনিস পেলাম। এখন ডাক্ট একটেশিয়া যদি হচ্ছে যে আবার মানে খুব বেশি প্রবলেমেটিক হয়, মানে এখানে ডাক্ট একটেশিয়ার জন্য আপনার কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নাই। হ্যাঁ, এটা হচ্ছে একটা বিনাইন কন্ডিশন, এটার কারণে ম্যালিগনেন্সির যে রিস্ক বাড়ে তাও না, সুতরাং আপনার একটা ট্রিটমেন্টের কোনো দরকার নেই। কিন্তু ডাক্ট একটেশিয়া থেকে যদি বারবার ইনফেকশন হয়ে রোগীর জন্য খুব প্রবলেমেটিক হয়, ইন দ্যাট কেস সার্জারি লাগতে পারে, বাট সেটা আমরা এখানে ডিসকাস করব না। তাহলে আমরা অ্যাবারেশন অফ নরমাল ডেভেলপমেন্টের তিনটা পাচ্ছি। ফাইব্রো অ্যাডেনোমা যদি লেস দেন 3 সেন্টিমিটার হয় আমরা ওয়াচ করব, মোর দেন 3 সেন্টিমিটার হলে এক্সারসাইজ করব। সিস্ট, এটা আমরা অ্যাসপিরেট করব, যদি অ্যাসপিরেট করার পরে না আসে, লাম্প রিঅ্যাপিয়ার না করে, তাহলে রোগী ডিসচার্জ। আর যদি লাম্প রিঅ্যাপিয়ার করে অথবা ব্লাড আসে অথবা লাম্প রয়ে যায়, তাহলে আমরা কি করব, আমরা এক্সট্রাকশন বায়োপসি করব অথবা কোর বায়োপসি করব। আর ডাক্ট একটেশিয়া কি, এটা যেহেতু একটা একদম বিনাইন কন্ডিশন, তো কোনো ট্রিটমেন্টের দরকার নাই। যদি খুব সিভিয়ার পর্যায়ে যায়, ইন দ্যাট কেস ট্রিটমেন্টের প্রয়োজন আছে, বাট সেটার একটা নাম আছে, এটাকে বলা হয় হেডফিল্ড অপারেশন। এখানে যেটা করা হয় যে ডাক্টগুলি থাকে সবগুলিকে কেটে ফেলা হয়। তো এটা আমাদের জন্য অতটা জরুরি না। ডাক্ট একটেশিয়া মোর দেন 50 ইয়ার্সে হয়, এবং এটার থেকে স্পেশাল যেটা, যেখানে নিপলটা রিট্রাক্টেড থাকে আর এখানে চিজ লাইক সিক্রেশন যায়, তবে সিক্রেশনের কালার কিন্তু গ্রিন পর্যন্ত হতে পারে। আচ্ছা, এখন
এই যে ডাক্ট একটেশিয়া, এই ডাক্ট একটেশিয়ার কাছাকাছি আরেকটা কন্ডিশন আছে। ইনফ্যাক্ট বেলিয়ান লাভ যদি খুলে দেখেন আপনারা দেখবেন যে ডাক্ট একটেশিয়া আর আমি এখন যে কন্ডিশনটা ডিসকাস করবো তার নাম হচ্ছে পেরিডাক্টাল ম্যাস্টাইটিস, এই দুটাকে একই জিনিস বলা হয়েছে। এটা কোথায় বলা হয়েছে? বেলিয়ান লাভে, বাট ইএমআরসিএস এ দুটাকে আলাদা এন্টিটি বলা হয়েছে। তাহলে কি আরেকটা যেটা ডিজিজ আমরা জানবো এখন সেটা হচ্ছে পেরিডাক্টাল ম্যাস্টাইটিস। পেরিডাক্টাল ম্যাস্টাইটিস। তাহলে আমরা একটু আগে দেখলাম ডাক্ট একটেশিয়া কি ছিল, যে উইদিন 3 সেন্টিমিটার অফ নিপল কি হবে, ডাক্টগুলি ডায়ালেট করবে এবং শর্টেন্ড হবে, এটা ছিল ডাক্ট একটেশিয়া। আর পেরিডাক্টাল ম্যাস্টাইটিস কি, এই যে ডাক্টগুলি এটার চারপাশে ইনফ্লামেশন ডেভেলপ করবে, এই ডাক্টগুলির অ্যারাউন্ডে ইনফ্লামেশন হবে, এটাকে বলা হচ্ছে কি পেরিডাক্টাল ম্যাস্টাইটিস। এখন এখানেও কি হয়, এখানেও কিন্তু যেটা হয় সেটা হচ্ছে এদেরও কিন্তু হচ্ছে পেরিডাক্টাল ম্যাস্টাইটিস থেকেও কিন্তু আমাদের কি হতে পারে, নিপল ডিসচার্জ আসতে পারে। এটার স্পেশাল কোনো ক্রাইটেরিয়ার কথা আমাদের ইএমআরসিএস এর কোনো বইতেই উল্লেখ করা নাই যে পেরিডাক্টাল ম্যাস্টাইটিস এক্স্যাক্টলি কি ধরনের ডিসচার্জ আসতে পারে, বাট এখানে কি হতে পারে, পেরিডাক্টাল ম্যাস্টাইটিস থেকেও কিন্তু ডিসচার্জ আসতে পারে। বাট পেরিডাক্টাল ম্যাস্টাইটিসের সমস্যা যেটা সেটা কি, যে যেহেতু এটা একটা ইনফ্লামেশন, সুতরাং এখানে কি অ্যাবসেস ফর্ম হতে পারে। অ্যাবসেস গুলি যদি রাপচার হয়ে স্কিনে চলে যায় তখন কি হতে পারে, ফিস্টুলা ফর্মেশন হতে পারে। এটা হচ্ছে পেরিডাক্টাল ম্যাস্টাইটিস। এমনি আমি যেটা বললাম যে আমাদের বেলিয়ান লাভে পেরিডাক্টাল ম্যাস্টাইটিস এবং ডাক্ট একটেশিয়া দুইটাকে বলা হয়েছে সেম জিনিস, অবলিক দিয়ে দেখা, বাট ইএমআরসিএস এ দুইটাকে আলাদা এন্টিটি বলা হয়েছে। ইএমআরসিএস এ বলা হলো কি, ডাক্ট একটেশিয়া মানে শর্টেনিং এন্ড ডায়ালেটেশন উইদিন 3 সেন্টিমিটার, আর পেরিডাক্টাল ম্যাস্টাইটিস মানে হচ্ছে যে এগুলির চারপাশে ইনফ্লামেশন। আচ্ছা, এখন ডাক্ট একটেশিয়া আর পেরিডাক্টাল ম্যাস্টাইটিস এই দুটাকে আপনি আলাদা করবেন কিভাবে? এক নাম্বার পয়েন্ট হচ্ছে যে এইটা হবে কি মোর দেন 50 ইয়ার্স অফ এজে, আর পেরিডাক্টাল ম্যাস্টাইটিস হবে কাদের ক্ষেত্রে, ইয়াং এজে হবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ক্লু। আচ্ছা, আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ক্লু যেটা যে বলা হয়েছে যে পেরিডাক্টাল ম্যাস্টাইটিসের সাথে স্মোকিং খুবই ইম্পর্টেন্ট। স্মোকিং খুব খুব ইম্পর্টেন্ট। তার মানে আপনার কোনো রোগীর এরকম কোনো সিনারিও যদি দেয় যে ইয়াং ফিমেল, তার নিপলে ডিসচার্জ আছে বা অ্যাবসেসের হিস্ট্রি আছে এবং সে হচ্ছে স্মোক করে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন যে হচ্ছে ডায়াগনোসিস পেরিডাক্টাল ম্যাস্টাইটিস। বাট কোনো রোগী যদি এরকম থাকে যে 50 ইয়ার্স এর উপরে, তার নিপল ডিসচার্জ আছে, স্লিট লাইক রিট্রাকশন আছে, তাহলে আপনাকে বলতে হবে এটা হচ্ছে ডাক্ট একটেশিয়া। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমরা আরেকটা বুঝে গেলাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে আরেকটা জিনিস একটু আমরা এখানে জানবো, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আরেকটা টপিক। আমরা কিন্তু অ্যাবেরেশন যেগুলি বলছিলাম সেটার মধ্যে 3টা হেডিং করছি। হ্যাঁ, এটা হচ্ছে কি যে সিস্ট, ফাইব্রোঅ্যাডেনোমা এবং আর হচ্ছে ডাক্ট একটেশিয়া। আর এর বাইরে যে ডিজিজটা আমরা এখন বললাম পেরিডাক্টাল ম্যাস্টাইটিস, সেটা কিন্তু নন নিওপ্লাস্টিক ডিজিজ, বাট এটা কিন্তু অ্যাবেরেশন অফ নর্মাল ডেভেলপমেন্ট না। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে একটা কমপ্লিটলি ডিজিজ প্রসেস, সেটা অ্যাবেরেশন অফ নর্মাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে না। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট নন নিওপ্লাস্টিক ডিজিজ জানতে হবে, সেইটা হচ্ছে কি ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা। এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্যাপিলোমা মানে আপনারা জানেন যে এখানে কি হবে, এখানে হচ্ছে যে আমাদের হচ্ছে প্যাপিলারি প্রজেকশনের মতো কি হবে, এখানে হচ্ছে যে এপিথেলিয়াল গ্রোথ ডেভেলপ করবে, তাই না? এই গ্রোথটা ডেভেলপ করবে কোথায়? আমরা যে একটু আগে দেখলাম যে যে ল্যাকটিফারাস ডাক্ট ছিল, এই ল্যাকটিফারাস ডাক্টের যে ভিতরে এখানে কি হবে, এখানে দেখা গেল যে একটা গ্রোথ ডেভেলপ করেছে। তো এটাকেই বলা হচ্ছে কি ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা। অর্থাৎ আমাদের যে মানে ব্রেস্টের যে হচ্ছে যে কালেক্টিং সিস্টেম, যদি সহজভাবে বলি আর কি, মানে হচ্ছে যে যেখান দিয়ে মিল্ক যাচ্ছে, এই যে ডাক্ট সিস্টেম, এই ডাক্ট সিস্টেমে কি হয়, এখানে হচ্ছে যে একটা প্যাপিলোমা ডেভেলপ করে। তো এইটার কি বৈশিষ্ট্য, এটা হচ্ছে যেটা বৈশিষ্ট্য 1 নাম্বার, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রেও কি হবে, এখানেও কিন্তু নিপল ডিসচার্জ থাকবে এবং এই নিপল ডিসচার্জটা 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্লিয়ার হতে পারে একদম, এবং আরেকটা কি হতে পারে, এটা কিন্তু ব্লাড স্টেন হতে পারে। তাইলে দেখেন ব্লাড স্টেন একটা ডিসচার্জ মানে কি, মোটামুটি মাথাটা খারাপ যায়, হয় কি হচ্ছে, তাই না? কারণ ব্লাড স্টেন যেগুলো চলে কি হয় যে আমাদের চিন্তা থাকে যে এটা ম্যালিগনেন্সি কিনা। তবে এখানে মাথায় রাখতে হবে যে ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমার কারণে কিন্তু রোগীর ম্যালিগনেন্সির রিস্ক কোনো বাড়ে না। অর্থাৎ একটা নর্মাল ব্রেস্ট আর একটা ব্রেস্ট উইথ ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা, এই ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমার কারণে যে রোগীর ম্যালিগনেন্সি হওয়ার চান্স বেড়ে যাবে তা কিন্তু না। একটা নর্মাল ব্রেস্টেরও ম্যালিগনেন্সি ডেভেলপ করার যে রিস্ক, ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা থাকা অবস্থাতেও সেই একই রিস্ক। অর্থাৎ ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমার কারণে ম্যালিগনেন্সির কোনো রিস্কের ইনক্রিজড হয় না। আচ্ছা, এখন ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমা হলে কি হবে, এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে আপনাকে কিন্তু অপারেশন করে ফেলতে হবে। কি করতে হবে, যেই ডাক্টটার মধ্যে প্যাপিলোমা আছে ওই ডাক্টটা কেটে ফেলতে হবে। আচ্ছা,
তাহলে এটা গেল হচ্ছে ইন্টারঅ্যাক্টাল প্যাপিলোমা। তাহলে এখানে কি হবে, এখানে আপনাকে সিনারিও দেবে ঠিক এরকম যে একটা ইয়াং ফিমেল, তার হচ্ছে ব্রেস্ট থেকে কি আসতেছে, ব্লাড স্টেন ডিসচার্জ আসতেছে, বাট কোনো পালপেবল মাস নাই। যেহেতু প্যাপিলোমাটা কি হয় যে ডাক্টের মধ্যে থাকে, এটা কিন্তু সাইজে খুব একটা বড় হয় না এবং পালপেবল মাস সাধারণত পাওয়া যায় না। তো এরকম সিনারিও যখন হবে যে ইয়াং ফিমেল ব্লাড স্টেইনড ডিসচার্জ বাট কোনো গ্রোথ নাই, তখন আপনাকে চুজ করতে হবে ইন্টারডাক্টাল প্যাপিলোমা। এই সেম সিনারিওটা কিন্তু ইএমআরসিএস এ অনেকবার আসছে, অনেকবার আমরা যখন রিকল করবো দেখবেন এই সেম সিনারিওটা রিপিট করা হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আর কি ডিজিজ এখান থেকে জানতে পারি। আমরা জানি যে হচ্ছে এখানে ফ্যাট নেক্রোসিস হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ডিজিজ। ফ্যাট নেক্রোসিস, ফ্যাট নেক্রোসিসটা হচ্ছে বিদেশের জন্য খুব প্রমিনেন্ট। কারণ হচ্ছে কি যে ওইখানে যেটা হয় যে এখানে সিট বেল্ট ইনজুরি হয়। যেহেতু বাংলাদেশের থেকে বাইরে হচ্ছে ফিমেলরা বেশি ড্রাইভ করে থাকে, তো ওইখানে যেটা হয় যে হঠাৎ করে ডিসেলারেশন ইনজুরি হয়, যে হার্ট ব্রেক করা হয়েছে। হার্ট ব্রেক করার কারণে তখন যেটা হয় যে সিট বেল্টটা থাকে, সিট বেল্টটা যেহেতু ব্রেস্টের উপর দিয়ে যাচ্ছে, তো ওইখানে যেটা যে ব্রেস্টটা কম্প্রেসড হয়ে এখানে হচ্ছে যে একটা ট্রমা ডেভেলপ হয়, এবং এই ট্রমার কারণে কি হয়, ফ্যাট নেক্রোসিস হয়ে যায়। তো ফ্যাট নেক্রোসিস হলে যেটা হয় যে এটা কমপ্লিটলি মিমিক করবে কার্সিনোমাকে, একদম পুরোপুরি চেহারা হচ্ছে এটার কার্সিনোমার মতো। কিরকম, যে যেহেতু এখানে নেক্রোসিস হচ্ছে, তো ওই জায়গাটা পুরো একদম হার্ড হয়ে যাবে। এক্সামিন করলে আমরা কি পাবো, যে হচ্ছে একটা হার্ড ফিক্সড লাম্প পাবো। তো হার্ড ফিক্সড লাম্প মানে তো আমাদের মাথায় কি আসে, যেটা হচ্ছে ম্যালিগনেন্সি, তাই না? তো এই জন্য এই রকম একটা সিনারিওতে আপনাকে অবশ্যই কি খুঁজতে হবে, যে কোনো ট্রমার হিস্ট্রি আছে কিনা এটা আপনাকে খুঁজতে হবে। তো তার মানে কোন সিনারিও যেটা আপনার দেখে মনে হচ্ছে যে এটা কার্সিনোমা কিনা, সেখানে যদি কোনো ট্রমার হিস্ট্রি থাকে, সেটা সিট বেল্ট ইনজুরি হতে পারে, তারপর ক্রিকেট খেলার সময় জোরে এসে বল লাগলো সেটা হইতে পারে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনাকে এটা ডায়াগনোসিস লিখতে হবে হচ্ছে ফ্যাট নেক্রোসিস। এটাও কিন্তু ইএমআরসিএস এ আসে। এখন ফ্যাট নেক্রোসিস হলে আপনি কি করবেন? তো এই যে আমি বললাম যে আমাদের ব্রেস্ট ডিজিজগুলির উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে যে এটা হচ্ছে ম্যালিগনেন্ট না। সুতরাং আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে জাজ করতে হবে যেটা ম্যালিগনেন্ট না। কি করবেন, আপনার এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে বায়োপসি করতে হবে। বায়োপসি করে কনফার্ম হইতে হবে যে এটা ম্যালিগনেন্সি না। ম্যালিগনেন্সি না কনফার্ম হওয়ার পরে তারপরে হচ্ছে যে ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে। তাহলে ফ্যাট নেক্রোসিস হচ্ছে আরেকটা সিনারিও, যেটা হচ্ছে একটা নন নিওপ্লাস্টিক ব্রেস্ট ডিজিজ, এবং এটা কাদের ক্ষেত্রে হবে, যে কোনো বয়সে হতে পারে। এটা কি হবে, এটার ফিচার কি, কমপ্লিটলি লাইক কার্সিনোমা, হার্ড ফিক্সড লাম্প থাকবে, বাট এখানে কি থাকবে, একটা ট্রমার হিস্ট্রি থাকবে, এবং এক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে বায়োপসি করে কনফার্ম হতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট। তাহলে আমরা ইন্টারডাক্টাল প্যাপিলোমা পেয়ে গেলাম, ফ্যাট নেক্রোসিসও পেয়ে গেলাম। আচ্ছা, এই যে ইন্টারডাক্টাল প্যাপিলোমা, তাই না, এটা আমি বলতে ভুলে গেছি মনে হয়, যে এই যে একটা ডাক্টকে আমি সরাই নিয়ে আসলাম, কেটে ফেলছি, এটার একটা নাম আছে কিন্তু, এটাকে বলা হচ্ছে মাইক্রোডোকেক্টমি। মাইক্রোডোকেক্টমি। আর এই যে একটু আগে বলছিলাম আমি যে ডাক্ট একটেসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, হেড ফিল্ড অপারেশন করতে পারি। ওই ক্ষেত্রে কি করব আমরা, যেহেতু ডাক্ট একটেসিয়া প্রত্যেকটা ডাক্টকে ইনভলভ করে, সুতরাং এখানে একটা সিঙ্গেল ডাক্ট মানে মাইক্রোডোকেক্টমি করলে কোনো লাভ নাই। ওখানে সব যতগুলি ডাক্ট আছে সবগুলিকে কেটে ফেলতে হবে। এই যে যতগুলি ডাক্ট আছে সবগুলিকে আপনি রিমুভ করবেন, এটাকে বলা হচ্ছে হেড ফিল্ড অপারেশন। তো যেটা আমরা একটু আগে বলতেছিলাম যে ডাক্ট একটেসিয়ার ক্ষেত্রে ট্রিটমেন্টের দরকার নাই, করলে হেডফিল্ড অপারেশন করতে হবে। আর ইন্ট্রাডাক্টাল প্যাপিলোমাতে আমাদের ট্রিটমেন্ট করতে হবে, সেটা কি করব, আমরা মাইক্রোডোকেক্টমি করব। আর ফ্যাট নেক্রোসিসের ক্ষেত্রে আমরা কি করব, আমাকে 100% শিওর হতে হবে যে এটা ম্যালিগনেন্সি না। ম্যালিগনেন্সি যদি না শিওর হওয়ার পরে তারপরে আমাদের দেখতে হবে যে এটা ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি নাই। সেই পর্যন্ত আমাদের পরীক্ষার হলে প্রশ্ন যাবে না। আমাদের ক্ষেত্রে কি আসবে, যে এটা ডায়াগনোসিসটা কি হতে পারে, আর ডায়াগনোসিস যদি বলেই ফেলে যে হচ্ছে যেটা হচ্ছে মিমিক করছে কার্সিনোমার মতো এবং ট্রমার হিস্ট্রি আছে, কি করবেন, সেক্ষেত্রে আমার উত্তর হবে কোর বায়োপসি বা বায়োপসি করা। আচ্ছা, এই গেল মোটামুটি আমাদের বিনাইন ডিজিজের কিছু পার্ট। আচ্ছা, এর বাইরেও আরো কিছু ডিজিজ আছে, যেমন একটা হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস। ব্রেস্ট অ্যাবসেস নিয়ে আমরা মাইক্রোবায়োলজিতে ডিসকাস করে আসছি। আমি বারবার মনে করায় দেই যে ব্রেস্ট অ্যাবসেসটা কাদের দিয়ে হয়, সব থেকে কমন হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস। আর কখন কমন, সব থেকে কমন হচ্ছে ল্যাকটেশনাল পিরিয়ডে। এটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট। এবং এই জায়গাতে আমি হচ্ছে যে আপনাদেরকে আরেকটা ইনফরমেশন একটু দিতে চাই, সেটা হচ্ছে কি, ব্রেস্ট অ্যাবসেসের জায়গাতে যে ইনফ্ল্যামেটরি কার্সিনোমা নামেও কিন্তু একটা ডিজিজ আছে। সেকেন্ড, একটা মিনিট।
আচ্ছা, তাহলে আমরা বলছিলাম কি যে ব্রেস্ট অ্যাবসেস যেমন হচ্ছে একটা ডিজিজ, আচ্ছা যেটা বলছিলাম আমরা যে ব্রেস্ট অ্যাবসেস যেমন হচ্ছে একটা ডিজিজ, ঠিক একই রকম এটাকে মিমিক করে হচ্ছে আরেকটা ডিজিজ আছে, এটা আমাদের একটা স্পেশাল ধারণা, এটা আমরা এখন একটু ডিসকাস করি, সেটা হচ্ছে ইনফ্লামেটরি কার্সিনোমা। আচ্ছা, তো ব্রেস্ট অ্যাবসেস যেটা তার আগের স্টেজটা কি আমরা জানি যে হচ্ছে ব্রেস্ট অ্যাবসেসের আগের স্টেজটা হচ্ছে কি হবে, এখানে হচ্ছে ব্রেস্টে ইনফেকশন হবে, তাই না, যেটাকে আমরা বলছি হচ্ছে ম্যাস্টাইটিস, তাই না। ব্রেস্ট অ্যাবসেসের আগের স্টেজটা হচ্ছে ম্যাস্টাইটিস। আচ্ছা, তো এখানে কি হচ্ছে, এখানে যেটা হচ্ছে যে নর্মালি কি হয়, ম্যাস্টাইটিস বা ব্রেস্ট অ্যাবসেস সব থেকে কমনলি হয় হচ্ছে ল্যাকটেশনাল পিরিয়ডে, তাই না। ওইখানে কি হয়, বাচ্চার মুখের যে স্টাফাইলোকোকাস অরিয়াস সেটা ওখানে যে কি হয়, ওখানে হচ্ছে ইনফ্লামেশন করে, এটাকে আমরা বলতে হচ্ছে ম্যাস্টাইটিস। তো ম্যাস্টাইটিস হলে আমরা ট্রিটমেন্ট কি দিব, অ্যান্টিবায়োটিক দিব, আর হচ্ছে বাচ্চা কিন্তু ব্রেস্ট ফিড করবে। কিন্তু যখন এখানে ফ্লাকচুয়েন্ট একটা এরিয়া ডেভেলপ করে যাবে, তখন এটাকে আমরা বলবো কি ব্রেস্ট অ্যাবসেস। এবং ব্রেস্ট অ্যাবসেস হলে কি করব, আমাদের ট্রিটমেন্ট হচ্ছে যে আমরা ফাইন নিডল অ্যাসপিরেশন করব। বাট যদি দেখি যে ব্রেস্ট অ্যাবসেসের উপরের ওভারলাইং স্কিনটা নেক্রোটিক, তখন কিন্তু আমার আর ফাইন নিডল অ্যাসপিরেশন করে লাভ না, আমাকে সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করতে হবে। তাহলে আমরা কি বললাম, ম্যাস্টাইটিস পর্যন্ত শুধুমাত্র অ্যান্টিবায়োটিক, তারপরে কি করব আমরা, ব্রেস্ট অ্যাবসেস হয়ে গেলে আমার কাজ হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন করা, বাট যদি নেক্রোটিক হয়ে যায় ইন দ্যাট কেস আমি কি করব, আই অ্যান্ড ডি করব। আচ্ছা, আর ইনফ্লামেটরি কার্সিনোমাটা কি, ইনফ্লামেটরি কার্সিনোমাটা হচ্ছে সেম একটা ইনফ্লামেটরি ব্রেস্টের যে বৈশিষ্ট্য থাকে সেটা কি, যেটা হচ্ছে যে টেন্ডার হবে, তারপর টেম্পারেচার রেইজড হবে, তারপর রুগোসিটি থাকবে, সেম বৈশিষ্ট্য হচ্ছে ইনফ্লামেটরি কার্সিনোমার ক্ষেত্রেও থাকে। এটা কেন হয়, এর কারণ হচ্ছে যেখানে যেটা হয় যে ইনফ্লামেটরি কার্সিনোমা মানে বেসিক্যালি হচ্ছে যেটা হচ্ছে যে একটা অ্যাডভান্স ডিজিজ। কেন, তার কারণ ইনফ্লামেটরি কার্সিনোমা কখন ডেভেলপ করে, আমরা জানি যে আমাদের যে আর্টেরিয়াল সাপ্লাই দিয়ে যদি টিউমার এম্বোলাইজ করে ফেলে, অর্থাৎ টিউমারের একটা পার্ট তারা হচ্ছে এম্বোলাইজড হয়ে যায়, এম্বোলাইজড হয়ে ওরা কি করে, আমাদের যে ভেনাস ড্রেনেজ থাকে, এই ভেনাস ড্রেনেজের যে ভেনগুলি সেগুলিকে কিন্তু বন্ধ করে দেয়। এই বন্ধ করে দিলে তখন কি হবে, দেখেন যে আর্টারি দিয়ে কিন্তু ফ্লো আসতেছে, আর্টারি দিয়ে ব্লাড কিন্তু আসতেছে, বাট ভেন দিয়ে কিন্তু আর ব্লাড যাচ্ছে না। ফলে এই যে ব্রেস্টে কি হচ্ছে, এখানে কিন্তু হচ্ছে যে ফ্লুইড জমে যাচ্ছে, এবং ফ্লুইড জমে যাওয়ার কারণে ওটা কি হচ্ছে, দেখেন ওটা কিন্তু হার্ড হয়ে যাচ্ছে, টেন্স হয়ে যাচ্ছে, টেন্ডার হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা, এটাকে বলা হচ্ছে ইনফ্লামেটরি কার্সিনোমা। তাহলে দেখেন যে ব্রেস্ট অ্যাবসেস এবং ইনফ্লামেটরি কার্সিনোমার চেহারা কিন্তু একই রকম হতে পারে, আপনি যদি লোকাল এক্সামিনেশন করেন ব্রেস্টে, তাহলে দুইটার বৈশিষ্ট্য মোটামুটি সেম। বাট ইনফ্লামেটরি কার্সিনোমার ক্ষেত্রে আপনি কিভাবে আলাদা করবেন, এবং মজার ব্যাপার হচ্ছে যে ব্রেস্ট অ্যাবসেস যেমন ল্যাকটেশনাল পিরিয়ডে হয়, ইনফ্লামেটরি কার্সিনোমাও কিন্তু ল্যাকটেশনাল পিরিয়ডেই বেশি হয়। তার মানে এটা দিয়ে আপনি কিন্তু এই ক্লু দিয়ে কিন্তু আপনি এটাকে আলাদা করতে পারবেন না। তাহলে আপনাকে কোন ক্লু খুঁজতে হবে, আপনাকে মেটাস্ট্যাটিক কোনো ফিচার আছে কিনা এটা দেখতে হবে। যেমন আপনাকে যেমন ইনফ্লামেটরি কার্সিনোমা ডায়াগনোসিস করাইতে চাবে এমআরসিএস পরীক্ষাতে, তখন তারা একটা ক্লু দিয়ে দিবে যেটা হচ্ছে কোনো একটা অ্যাডভান্স ডিজিজ, যেমন এখানে জন্ডিস থাকতে পারে, এখানে কফ হেমোপ্টাইসিস থাকতে পারে, এখানে ক্যানাল গল শ্যাডো থাকতে পারে, অর্থাৎ আপনাকে মেটাস্ট্যাটিক একটা ফিচার দিয়ে দেবে। আপনি দেখবেন যে একটা ব্রেস্ট ডিজিজ দেখে দেখে মনে হচ্ছে যেটা হচ্ছে ইনফেকশন, বাট এখানে একটা মেটাস্ট্যাটিক ডিজিজ কম্পোনেন্ট আছে, সেইটা হবে হচ্ছে ইনফ্লামেটরি কার্সিনোমা। তাহলে দেখেন যে দুইটাই হচ্ছে ল্যাকটেশনাল পিরিয়ডে, দুইটারই লোকাল এক্সামিনেশন সেম একদম ইনফ্লামেশনের মতো, বাট একটাতে মেটাস্ট্যাটিক ফিচার থাকবে আর একটাতে মেটাস্ট্যাটিক ফিচার থাকবে না, একটাতে লিম্ফ নোডের কথা বলবে আর একটাতে লিম্ফ নোডের কথা ভাবে বলবে না। বাট লিম্ফ নোড দিয়ে তো আসলে আমরা আলাদা করতে পারবো না, তার কারণ আমরা জানি যে ইনফ্লামেশনে লিম্ফ নোড থাকবে, ম্যালিগনেন্সিতেও লিম্ফ নোড থাকবে। মেইন ব্যাপারটা হচ্ছে আমাদের মেটাস্ট্যাটিক ফিচার। মেটাস্ট্যাটিক ফিচার যদি উল্লেখ করে দেয় তাহলে আমাদের উত্তর হবে মেটাস্ট্যাটিক কার্সিনোমা, আর যদি উল্লেখ না করে তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে ব্রেস্ট অ্যাবসেস। তাহলে এইটা গেল হচ্ছে আমাদের আরেকটা টপিক। তো এই মোটামুটি আমরা কিন্তু আমাদের যে নন নিওপ্লাস্টিক ডিজিজগুলি সেগুলি নিয়ে অলমোস্ট কথা বলে ফেলছি ম্যাক্সিমাম, এর বাইরে যে কয়টা আছে একটা রিডিং করলেই হবে, তেমন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে আমরা এখন একটু পড়ি হচ্ছে ইমেজিং নিয়ে, যে আমরা কিভাবে ইমেজিং করি। আমি
একটু আগে ডিসকাস করছিলাম যে আমাদের টার্গেট হচ্ছে কি, যে আমরা নর্মালি কি করি, স্ক্রিন করি। যখন আমরা স্ক্রিন করার সময়ে আমরা কি করি, আমরা যেটা করি, আমাদের টুল হচ্ছে দুইটা। আমরা আলট্রাসোনোগ্রাম করতে পারি, ম্যামোগ্রাম করতে পারি। তো আমরা জানি যে আলট্রাসোনোগ্রাম তো এটা সাউন্ড ওয়েভ ইউজ করছে, আর ম্যামোগ্রামটা কি করছে, এটা এক্স রে ইউজ করছে। তো আলট্রাসোনোগ্রামে যেটা হয়, যেটা হচ্ছে যেগুলো ডেন্স ব্রেস্ট, মানে হচ্ছে ইয়াং ফিমেলের ক্ষেত্রে এইটা আলট্রাসোনোগ্রাম করে আমরা হচ্ছে যে দেখব। আর একটু ওল্ডার এজে যেখানে লেস ডেন্স, সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ম্যামোগ্রাম করে দেখব। আচ্ছা, এর বাইরে আমরা আর কি করতে পারি, আমরা কিন্তু এমআরআই করতে পারি। এখন এমআরআই আমরা কখন করব? এমআরআই আমরা একটা করি কখন, যখন কোনো ব্রেস্টে আমরা ইমপ্ল্যান্ট ইউজ করে থাকি এবং ইমপ্ল্যান্ট রিলেটেড কোনো কমপ্লিকেশন থাকে, ইমপ্ল্যান্ট রিলেটেড কমপ্লিকেশন, তখন আমরা এমআরআই করব। বাট ওই একই ব্রেস্টে যদি ব্রেস্ট টিস্যুতে কোনো কমপ্লিকেশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ইমপ্ল্যান্ট করা থাকার পরও কি করব, আমরা কিন্তু ইউএসজি করব। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু, এবং এটা বলার সময় একটু বলে রাখি যে নর্মালি যেটা হয়, যে যখন কোনো ব্রেস্ট ইমপ্ল্যান্ট ইউজ করা হয়, তখন কি হয়, এটা যদি নর্মাল ব্রেস্ট টিস্যু হয়, এই ব্রেস্ট টিস্যুর পেছনে কিন্তু হচ্ছে যে একটা কি ইমপ্ল্যান্ট বসায় দেওয়া হয়। তার মানে ইমপ্ল্যান্ট বসানোর পরে যে ব্রেস্টে কোনো স্ট্রোমা থাকে না, তা কিন্তু না। ব্রেস্টে কিন্তু স্ট্রোমাও থাকে, আবার হচ্ছে ইমপ্ল্যান্টও থাকে। তো ইমপ্ল্যান্ট রিলেটেড কোনো কমপ্লিকেশন যদি থাকে, যেটা আপনাকে দেখতে হয়, তাহলে আপনি করবেন হচ্ছে এমআরআই। আর যদি ব্রেস্ট টিস্যুতে কোনো প্যাথোলজির কথা ইন্ডিকেট করে, তাহলে আমাকে করতে হবে ইউএসজি। আচ্ছা, এমআরআই হচ্ছে আরেক জায়গাতে খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, আমরা পড়বো একটু পরে, যে ডাক্টাল কার্সিনোমা ইনসিটু আর লোবিউলার কার্সিনোমা ইনসিটু বলে জিনিস আছে। তো লোবিউলার কার্সিনোমা ইনসিটু, এই ক্ষেত্রে আমরা এমআরআই করে দেখি, কারণ লোবুলার কার্সিনোমা ইনসিটু যখন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাকে যে সব সময় সার্জারি করতে হবে তা না, আমরা এটাকে ওয়াচফুলি ওয়েট করতে পারি, আমরা এটাকে দেখে দেখে রাখতে পারি। স্পেশালি দেখা গেলো যে ওল্ডার এজে, রোগীর বয়স হচ্ছে 75 বয়স, রোগীর একটা সার্জারি করা যাবে না, ইন দ্যাট কেস আমরা কি করতে পারি, লোবিউলার কার্সিনোমা ইনসিটু রোগীদেরকে আমরা এমআরআই করে ফলো আপে রাখতে পারি। তাহলে আমরা এমআরআই করার দুইটা কিন্তু ইন্ডিকেশন পেলাম, একটা হচ্ছে ইমপ্ল্যান্টওয়ালা ব্রেস্ট ইমপ্ল্যান্টের ঘটনা দেখার জন্য, আর কি আমরা লোবিউলার কার্সিনোমা ইনসিটুতেও হচ্ছে এমআরআই করে দেখতে পারি। তাহলে এই কয়েকটা ইনফরমেশন আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমআরআইতে। আচ্ছা, তাহলে আমরা এরপরে হচ্ছে যে এবার চলে যাই আমাদের পরে, এখন ম্যালিগনেন্সিতে চলে যাই। ব্রেস্টের যে ম্যালিগনেন্সি আছে সেগুলো আমরা একটু ডিসকাস করি। আচ্ছা, ব্রেস্টের ম্যালিগনেন্সি নিয়ে ডিসকাস করার সময় আমরা হচ্ছে যে এবার আমরা আপনারা সবাই এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন আমরা একদমই প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, এখন ব্রেস্ট ক্যান্সারের যে যে ক্যান্সারগুলি ব্রেস্টে হয়ে থাকে, সেগুলি কিন্তু হচ্ছে বেশ কয়েকটা ক্যান্সার আছে, তাই না? আচ্ছা, আপনারা জানেন, অনেকটা আপনাদের কাছে মনে আছে। যেমন একটা কি ছিল, একটা হচ্ছে যে ডাকটাল কার্সিনোমা, তারপর কি আছে লোবিউলার কার্সিনোমা, তারপরে কি আছে মিউসিনাস কার্সিনোমা, কলয়েড কার্সিনোমা ইত্যাদি অনেকগুলি ম্যালিগনেন্সি আছে। বাট আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনটা, বাকিগুলি আমি উল্লেখ করতেছি না, আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ডাকটাল আর লোবিউলার। এটার মধ্যে সব থেকে কমন হচ্ছে কিন্তু আমাদের ডাকটাল কার্সিনোমা। এটা হচ্ছে মোস্ট কমন, দিস ইজ মোস্ট কমন। তাহলে এনি সিনারিও, হ্যাঁ, যেটাতে আপনি কোনো ক্লু পাইতেছেন না, বাট আপনি বুঝতেছেন এটা ম্যালিগনেন্সি, আপনি চুজ করে ফেলবেন কি, ডাকটাল কার্সিনোমা ইনসিটু। ধরেন বলতেছে যে 55 ইয়ার্স ওল্ড ফিমেল, তার হচ্ছে যে একটা লাম্প পাওয়া যাচ্ছে ইনার কোয়াড্রেন্টে, লাম্পটা হচ্ছে হার্ড ফিক্সড, কি হইতে পারে? আপনি তখন তো চিন্তা করবেন যে কি হতে পারে। ওখানে আপনার অপশন থাকবে ডাকটাল কার্সিনোমা ইনসিটু, লোবিউলার কার্সিনোমা ইনসিটু, মিউসিনাস কার্সিনোমা ইনসিটু, এরকম অনেক কিছু থাকবে। আপনি সেখানে চুজ করে ফেলবেন ডাকটাল কার্সিনোমা ইনসিটু। কেন করবেন? কারণ এটা হচ্ছে মোস্ট কমন। আপনার একটাই ক্লু, সেটা হচ্ছে মোস্ট কমন। মোস্ট কমন দেখে আপনাকে এটা এভাবে সিলেক্ট করে ফেলতে হবে। তাহলে ডাকটাল কার্সিনোমা ইনসিটু হচ্ছে আমাদের মোস্ট কমন। এর বাইরে কি আছে? লোবিউলার কার্সিনোমা। লোবিউলার কার্সিনোমাও কিন্তু আমাদের জন্য অনেক কমন। আচ্ছা, এখানে একটা কথা আছে, ডাকটাল কার্সিনোমা আর ডাকটাল কার্সিনোমা ইনসিটু দুইটা কিন্তু ডিফারেন্ট এন্টিটি। ডাকটাল কার্সিনোমা মানে এটা অলরেডি ইনভেসিভ, এটা বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে এটা চলে গেছে ব্রেস্ট স্ট্রোমাতে। বা ডাকটাল কার্সিনোমা ইনসিটু কি, এটা কিন্তু হচ্ছে যে আমাদের যে ডাক্ট সিস্টেম, এই ডাক্ট সিস্টেমের ভিতরেই এটা আছে, এবং এটা কি, এটা হচ্ছে কিন্তু বেসমেন্ট মেমব্রেনকে ক্রস করে নাই। তাহলে ডাকটাল কার্সিনোমা আর ডাকটাল কার্সিনোমা ইনসিটু দুইটা কিন্তু আলাদা জিনিস। ডাকটাল কার্সিনোমা ইনসিটুই যখন বেসমেন্ট মেমব্রেনটাকে ব্রিচ করে ফেলবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে ডাকটাল কার্সিনোমা। লোবিউলার কার্সিনোমা ইনসিটুই যখন বেসমেন্ট মেমব্রেনকে ব্রিচ করে ফেলবে, তখন আমরা এটাকে বলবো হচ্ছে লোবিউলার কার্সিনোমা। তাহলে ওই যে দেখেন, তখন বলতেছিলাম যে লোবিউলার কার্সিনোমা ইন সিটু যদি হয়, তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট না করলেও পারি।
কিন্তু লোবিউলার কার্সিনোমা যদি হয়ে যায় তখন কিন্তু আপনাকে আবার ট্রিটমেন্ট করতে হবে। এই জিনিসগুলি আপনাকে খেয়াল করে করতে হবে। আমি আবার বলি, লোবিউলার কার্সিনোমা ইন সিটু যখন থাকবে তখন কিন্তু আপনি ওয়াচফুলি ওয়েট করতে পারেন। বাট লোবিউলার কার্সিনোমা যখন বলে ফেলবে অর্থাৎ এটা কার্সিনোমা হয়ে গেছে তখন কিন্তু আপনাকে অপারেশন করতে হবে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের কমন কিছু কথাবার্তা। এবার আমরা একটু দেখি যে আমাদের প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে চলে যায়। সেটা কি, যে এই যে আমরা বলতেছি যে ম্যালিগনেন্সি, আচ্ছা আপনার কাছে যে সিনারিও গুলো থাকবে এটাকে আপনি কিভাবে অ্যাপ্রোচ করবেন আমরা এটা একটু ডিসকাস করি। আচ্ছা, এখন যখন কোনো ব্রেস্ট ডিজিজ হচ্ছে, হ্যাঁ ধরা যাক এটা হচ্ছে আমাদের চেস্ট ওয়াল আর এটা হচ্ছে যে আমাদের অ্যাক্সিলা। আচ্ছা, এক সাইডে আমরা একটা সিমেট্রিক ছবি আঁকি আর কি। আচ্ছা, এখন তার মানে ম্যালিগনেন্সি যখন হচ্ছে তার মানে কি, এখানে হচ্ছে যে ডিজিজ এখানে ইনভলভ আছে, তাই না? আর কোথায় ইনভলভ আছে ডিজিজ? এই যে অ্যাক্সিলাতে ডিজিজ আছে। তো তাইলে আপনার কি উদ্দেশ্য হবে? এনি ব্রেস্ট লেশন আপনার ফার্স্ট কাজ হবে যে যে ব্রেস্ট এটাতে কি ধরনের ডিজিজ এটা আপনাকে জাজ করা, এবং একই সাথে এই ডিজিজটা অ্যাক্সিলা পর্যন্ত গেছে কিনা সেটাও জাজ করা। তাহলে আপনার উদ্দেশ্য কি? আপনার কাজ হচ্ছে দুইটা। যখন এরকম কোনো সিনারিও আসবে যে আপনি কি করবেন, এই ব্রেস্ট এরকম একটা ডিজিজ আছে, অ্যাক্সিলাতে আছে অথবা নাই, অথবা এত সেন্টিমিটারের ডিজিজ, আপনি কি করবেন? তখন আপনাকে কি করতে হবে? দুইটা জিনিস খুঁজতে হবে। এক নাম্বার হচ্ছে যে ব্রেস্টের ডিজিজটা কি ডিজিজ, এটা কি ম্যালিগনেন্সি, ম্যালিগনেন্সি হলে কত বড় সেইটা কিনা, আর অ্যাক্সিলাতে ডিজিজটা গেছে কিনা, এই দুইটা জিনিস আপনাকে 100% আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, কিরকম? এক নাম্বার হচ্ছে যে ব্রেস্টের ডিজিজটার জন্য আপনি কি করতে পারেন? ব্রেস্টের ডিজিজ ডায়াগনোসিস করে আপনি হচ্ছে যে দেখবেন এক নাম্বার যে এটা কত বড় সাইজের, এটা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, যে এটা কি সাইজ। আচ্ছা, আর কি দেখবেন? যে এটা আপনি এটা যদি কনফার্ম করতে চান তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে? আপনি এফএনএসি করতে পারেন, তারপর হচ্ছে যে কোর বায়োপসি করতে পারেন, এক্সিশন বায়োপসি করতে পারেন। বাট এইখানে ব্রেস্ট আর এক্সিলার হচ্ছে একটা পার্থক্য আছে। সেটা কি? ব্রেস্টে নর্মালি আমরা এফএনএসি তেমন একটা করব না। হ্যাঁ, এফএনএসি আমরা নর্মালি প্রেফার করি না। কেন প্রেফার করি না? কারণ ব্রেস্টের কোনো ডিজিজ থেকে যদি এফএনএসি করেন তাহলে ওই এফএনএসিটা অ্যাটলিস্ট 2 বার রিপিট করতে হয়। 2 টাইমস রিপিট না করে আপনি ওই এফএনএসসি রিপোর্টকে বিশ্বাস করতে পারবেন না। তো একটা রোগীকে বারবার ফুটা করাতে একটা পেইন। এই কারণে ব্রেস্টের কোনো লাম্পের ক্ষেত্রে 2 বার এফএনএসসি না করলে আমরা এই ডিজিজটা সম্পর্কে ধারণা পাবো না। এই কারণে এটা ইউজুয়ালি করা হয় না। তার থেকে বেটার কি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কোর বায়োপসি করতে পারি। এন্ড কোর বায়োপসিও যদি আপনি সন্দেহ থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা এক্সিশন বায়োপসি করতে পারি। হ্যাঁ, আচ্ছা এক্সিলার ক্ষেত্রে আবার কি? এক্সিলার ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে এফএনএসি করতে হবে। এক্সিলার যে লিম্ফ নোড, আপনি যদি লিম্ফ নোড পেয়ে থাকেন তাহলে সেটাকে এফএনএসি করে কিন্তু আপনি জাজ করতে পারেন। আচ্ছা, তো তাইলে আমরা এখন একটু ডিটেইলে যাই। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি দেখলাম? আমরা হচ্ছে ব্রেস্টের সাইজ দেখব। সাইজ যদি হয় এরকম যে লেস দেন 4 সেন্টিমিটার, তাইলে সেক্ষেত্রে কি করতে পারি আমরা? এটাকে বলা হচ্ছে যে আমাদের পুরা ব্রেস্ট ফেলে দেওয়ার দরকার নেই, আমরা ওয়াইড লোকাল এক্সিশন করতে পারি। পুরা ব্রেস্ট আপনার কাটার দরকার নাই। আমরা এখন ম্যালিগনেন্সি ডিসক্রাইব করতেছি। আমরা বলছি যে আমরা ম্যালিগনেন্ট, এটা শিওর। ম্যালিগনেন্ট শিওর হওয়ার পরে আমরা দেখলাম যে এটা সাইজ কতটুকু। যদি সাইজ হয় লেস দেন 4 সেন্টিমিটার তাহলে আমরা কি করতে, আমাদের পুরা ব্রেস্ট না ফেললেও হবে, আমরা সেক্ষেত্রে ওয়াইড লোকাল এক্সিশন করতে পারি। আর যদি মোর দেন 4 সেন্টিমিটার হয় সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে পুরা ব্রেস্টটা ফেলে দিতে হবে। সেটার নাম কি? ম্যাস্টেকটমি। আর ম্যাস্টেকটমি আপনারা পড়ে আসছেন আগে, সিম্পল, তারপরে কি মডিফাইড রেডিকাল, রেডিকাল ম্যাস্টেকটমি। এখনকার যুগে আর কোনো মডিফাইড রেডিকাল নাই, এখন একটাই ম্যাস্টেকটমি, সেটা হচ্ছে সিম্পল ম্যাস্টেকটমি। সুতরাং পরীক্ষার হলে যতই আপনারা কনফিউজ করা ট্রাই করে আপনি একটাই আনসার দিবেন, সেটা হচ্ছে কি সিম্পল ম্যাস্টেকটমি। আচ্ছা, আর কখন হচ্ছে যে আপনি ওয়াইড লোকাল এক্সিশন করতে পারবেন? যদি একটা সিঙ্গেল লেশন হয়, হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি ওয়াইড লোকাল এক্সিশন করবেন। বা যদি 2 বা তার বেশি লেশন হয়, ইন দ্যাট কেস কি করতে হবে? আপনাকে কিন্তু ম্যাস্টেকটমি করতে হবে। তারপর যদি সেন্ট্রালি লোকেটেড কোনো টিউমার হয় সেটাও কিন্তু আপনাকে ম্যাস্টেকটমি করতে হবে। বাট যদি পেরিফেরালি কোনো টিউমার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবার ওয়াইড লোকাল এক্সিশন করতে পারবেন। তাহলে আমরা এখন কি পড়তেছি? আমরা পড়তেছি যে ব্রেস্টে আমরা একটা লেশন পেয়েছি। এখন আপনার তো অপশন থাকবে যে আপনি এই ব্রেস্টে কি করবেন। সেক্ষেত্রে থাকবে কি? একটা ওয়াইড লোকাল এক্সিশন অপশন থাকবে, একটা ম্যাস্টেকটমি অপারেশন থাকবে। আপনি কখন ওয়াইড লোকাল এক্সিশন চুজ করবেন আর কখন ম্যাস্টেকটমি চুজ করবেন এটা আমরা বলতেছি। তাহলে ওয়াইড লোকাল এক্সিশন চুজ করবেন হচ্ছে এক নাম্বার যদি লেস দেন 4 সেন্টিমিটার সাইজ হয়, 2 নাম্বার যদি একটা সিঙ্গেল লেশন হয়, 3 নাম্বার যদি ব্রেস্টের পেরিফেরিতে লেশনটা হয় সেন্ট্রালি না হয়ে, এবং 4 নাম্বার হচ্ছে যদি রোগী যদি চায় তাহলে কি করবেন? আপনি হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন করবেন।
আচ্ছা, আর ম্যাস্টেকটমি কখন করবেন? যদি সাইজ মোর দেন 4 সেন্টিমিটার হয়, যদি 2টা বা তার বেশি টিউমার থাকে, সেক্ষেত্রে আপনি ওয়াইড লোকাল এক্সিশন করতে পারছেন না, কারণ বিভিন্ন জায়গাতে টিউমার, সুতরাং পুরোটাকে ফেলে দিতে হচ্ছে। তারপর সেন্ট্রাল যদি টিউমার হয়, সেক্ষেত্রে আপনাকে ফেলে দিতে হচ্ছে। আবার পেশেন্ট যদি চায় যে তার ওয়াইড লোকাল এক্সিশন করার সব ইন্ডিকেশন আছে, বাট রোগী চাচ্ছে যে না আমি কোনো রিস্ক নিতে চাই না, আমি কোনো ব্রেস্টই রাখতে চাই না, সেক্ষেত্রে কি করতে হবে? আপনাকে ম্যাস্টেকটমি করে দিতে হবে। তাহলে এইটা গেল হচ্ছে যে আমাদের ব্রেস্টে আপনি কি করবেন তার জিনিসপত্র। আচ্ছা, এখন এক্সিলাতে আপনি কি করবেন? এক্সিলাতে আপনার ফার্স্ট কাজ হচ্ছে, এটা আপনাকে কি করতে হবে? অপারেশনের আগেই কিন্তু ডায়াগনোসিস করতে হবে যে এক্সিলাতে কোনো ডিজিজ আছে কিনা, এটা আপনাকে 100% শিওর হইতে হবে। আপনি কিভাবে করতে পারেন? আপনি ক্লিনিক্যালি ধরেন একটা ক্লিনিক্যালি বা আল্ট্রাসাউন্ড করে আপনি কি করলেন? একটা নোট পেলেন। তাহলে আপনি কি করবেন? নোট যেহেতু পেয়ে গেছেন, আপনি এটাকে এফএনএসি করবেন। এফএনএসি করে আপনি পেলেন যে এটাতে কোনো ডিজিজ নাই, মানে এটাতে কোনো ম্যালিগনেন্সির ফিচার নাই। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার টিউমারের প্রাইমারি টিউমারের সাইজ অনুযায়ী হয় ওয়াইড লোকাল এক্সিশন করবেন বা ম্যাস্টেকটমি করবেন, তার সাথে এক্সিলাতে কি করবেন? সেন্টিনেল নোড বায়োপসি করবেন। যখন এটা নেগেটিভ, ডিজিজটা যখন নেগেটিভ, সেন্টিনেল নোড বায়োপসি করবেন। আচ্ছা, আর ধরা যাক যে আপনি ক্লিনিক্যালি বা আল্ট্রাসাউন্ড করে একটা লিম্ফ নোড পেয়েছেন, লিম্ফ নোডটাকে আপনি এফএনএসি করেছেন, এফএনএসিতে আপনার পজিটিভ আসছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এক্সিলাকে ট্রিট করতে হবে। এক্সিলাকে ট্রিট করার দুইটা ওয়ে। এক নাম্বার হচ্ছে এক্সিলারি ডিসেকশন করতে পারেন, মানে এক্সিলারি লিম্ফ নোডগুলো আপনি সরায় ফেলবেন, এটা একটা করতে পারেন, অথবা আপনি অপারেশনের পরে এক্সিলাতে রেডিয়েশন দিতে পারেন। আমার কথা এই পর্যন্ত বোঝা গেছে তো? আমি আবার সহজভাবে বলি যে আমরা যখন ব্রেস্ট ক্যান্সারের ম্যানেজমেন্ট করব, তখন আমাদের কি করতে হবে? আমাকে ব্রেস্টের জন্য একটা ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, আর এক্সিলার জন্য ম্যানেজমেন্ট ঠিক করতে হবে। তো ব্রেস্টের অপারেশনের ক্ষেত্রে আপনার প্রথম কাজ হচ্ছে যে ব্রেস্টের বাইরে এক্সিলাতে ডিজিজ আছে কিনা সেটা 100% কনফার্ম হওয়া। তাহলে আপনি কি করবেন? অপারেশনের আগেই আপনাকে চেক করতে হবে ভালো করে। আপনি হাত দিয়ে পালপেট করবেন আর ইমেজিং করবেন, আল্ট্রাসোনোগ্রাম করবেন। যদি দেখেন যে কোনো একটা পালপেবল লিম্ফ নোড পাওয়া যাচ্ছে, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওখান থেকে এফএনএসি করে নিয়ে আসতে হবে। এফএনএসি কিন্তু আবার একটু আগে বলছি যে ব্রেস্টের কোনো লেশনের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো এফএনএসি না করার জন্য, বাট এক্সিলার ক্ষেত্রে আমরা কিন্তু এফএনএসি কে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিব। এফএনএসি করে যদি দেখেন যে এটা নেগেটিভ, অর্থাৎ আপনার এফএনএসি তে কোনো লিম্ফ নোড নাই, তাহলে আপনি কি করবেন? লিম্ফ নোড পজিটিভ নাই, তাহলে আপনাকে যেটা করতে হবে, অপারেশনের সময় আপনি হয় ওয়াইড লোকাল এক্সিশন বা ম্যাস্টেকটমি করবেন, তার সাথে এক্সিলার সেন্টিনেল লিম্ফ নোডটা নিয়ে বায়োপসি করে ফেলবেন। আচ্ছা, যদি দেখেন যে এফএনএসসি তে লিম্ফ নোড পাচ্ছেন, একটা ডিজিটিভ লিম্ফ নোড পাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে? পুরো এক্সিলার সবকিছু ফেলে দিতে হবে, অর্থাৎ এক্সিলারি ডিসেকশন করতে হবে। এখানে তো আপনি ম্যাস্টেকটমি অথবা এক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন, সরি, ম্যাস্টেকটমি অথবা ওয়াইড লোকাল এক্সিশন যে কোনো একটা করতেছেন, তার সাথে এক্সিলাতে আপনাকে পুরো এক্সিলাটা ফেলে দিতে হবে। সেটা এক্সিলারি ডিসেকশন করতে পারেন, অথবা যদি এক্সিলারি ডিসেকশন না করতে চান, রোগীর জন্য মরবিড হয়ে যায় না, ইন দ্যাট কেস আপনি রেডিয়েশন দিতে পারেন। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রেস্ট ক্যান্সারের সহজ বাংলায় ম্যানেজমেন্ট। আচ্ছা, আর যদি এরকম হয় যে এক্সিলাতে ক্লিনিক্যালিও কোনো নোট পাওয়া যাচ্ছে না, আবার আলট্রাসোনোগ্রামেও কোনো নোট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো নোট নাই, তাহলে আপনি কি করবেন? আপনি অপারেশনে যে এইখানে যা করা সেটা করবেন, সেটা হয় ওয়াইড লোকাল এক্সিশন হতে পারে, ম্যাস্টেকটমি হতে পারে। আর এখানে আপনি কি করবেন? আপনি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করবেন। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? হ্যাঁ, যদি এরকম হয় ব্রেস্টে লেশন 4 সেন্টিমিটারের কম, হ্যাঁ, ডিজিট আছে। পজিটিভ হ্যাঁ, আসছে, তাহলে এখানে আপনি ডিজিজ দুইটাকে আছে। আলাদা এন্টিটি। এটা হচ্ছে আপনি বলছেন লেস দেন 4 সেন্টিমিটার, তাই না? তাহলে কি হ্যাঁ, করবেন? এখানে ওয়াইড করবেন নাকি ওয়েট করবেন। ম্যাস্টেকটমি করবেন? আপনি তাহলে এখানে চুজ করবেন ওয়াইড লোকাল এক্সিশন। নোডাল স্ট্যাটাসের উপরে এই দুইটা চয়েস আপনার ডিপেন্ড করবে না। হ্যাঁ, এই দুইটা চয়েস ডিপেন্ড করবে ওইখানকার ডিজিজের উপরে, ব্রেস্টের ডিজিজের উপরে। আর নোডাল স্ট্যাটাসটা ডিপেন্ড করবে নোডস পজিটিভ কিনা তার উপরে। ধরেন আপনি যেটা বললেন যে 2 সেন্টিমিটার সাইজের একটা ধরেন ব্রেস্ট লাম্প, আর এক্সিলাতে হচ্ছে যে একটা লিম্ফ নোড পাওয়া যাচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু ডাইরেক্ট অপারেশনে যাবেন না, যেহেতু একটা লিম্ফ নোড পাওয়া যাচ্ছে, আপনি এখান থেকে আগে এফএনএসি করবেন। এফএনএসি করে যদি এটা নেগেটিভ হয়, তাহলে কি করবেন? আপনি অপারেশন করবেন, যেহেতু 2 সেন্টিমিটার, এটা আগে আপনাকে করতে হচ্ছে ম্যাস্টেকটমি। হ্যাঁ, সরি, এগুলো এক্সাম করে আপনি কি করবেন? যেহেতু নেগেটিভ আছে, আপনি এখানে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি করবেন। বোঝা গেছে? হুম।
আর একটু ভালো করে ছবি দেখায়, এটা আপনাদের ভালো করে বুঝতে হবে, কারণ এই রিলেটেড সিনারি অনেক বেশি। হ্যাঁ, আপনি এই যে ইএমআরসি যখন সলভ করবেন দেখবেন যে এই রিলেটেড সিনারি একটু আচ্ছা, তাহলে ধরা যাক একটা সিনারিও হচ্ছে যে ব্রেস্ট হচ্ছে কি 2 সেন্টিমিটার লেশন। আচ্ছা, আর অ্যাক্সিলারি লিম্ফ নোড একটা হাতে পাওয়া যাচ্ছে, লিম্ফ নোড একটা হাতে পাওয়া যাচ্ছে। তাহলে ব্রেস্ট যেহেতু 2 সেন্টিমিটার, আমি এখানে ওয়াইড লোকাল এক্সিশন করব। আচ্ছা, আর যেহেতু এখানে অ্যাক্সিলারি লিম্ফ নোড আছে, সুতরাং অপারেশনের আগে আমি কি করব, আগে হচ্ছে একটা এফএনএসি করব। এফএনএসি যদি পজিটিভ হয় তাহলে আমি কি করব, আমি ওয়াইড লোকাল এক্সিশনের সাথে অ্যাক্সিলারি ডিসেকশন করব। আর যদি নেগেটিভ হয় এফএনএসি, তাহলে আমি কি করব, শুধুমাত্র সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি নেব, অর্থাৎ বায়োপসি নিয়ে আমি চলে আসবো, শেষ। ঠিক একই ঘটনা যদি এখানে হইতো এরকম যে এটা হচ্ছে সাইজ হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে আমি কিন্তু আর ওয়াইড লোকাল এক্সিশন করতাম না। আমি তখন কি করতাম, আমি করতাম ম্যাস্টেকটমি। আর এখানে কাহিনী আমি বললাম এই সেম কাহিনী এখানে। আচ্ছা, এখন এটা কি এই রেডিকাল ম্যাস্টেক্টমি যদি থাকে তাহলে রেডিকাল ম্যাস্টেক্টমি হয়ে গেল না? না না না, আপনি কোনো ম্যাস্টেকটমিতে রেডিকালে যাবেন না, এখন রেডিকাল সার্জারি করা হয় না ব্রেস্টে, সব ক্ষেত্রে সিম্পল ম্যাস্টেকটমি। মানে দুইটা আলাদাভাবে আপনি চিন্তা করতে হবে, একটা হচ্ছে এক্সিলার জন্য ট্রিটমেন্ট আর একটা হচ্ছে ব্রেস্টের জন্য ট্রিটমেন্ট। ব্রেস্টের জন্য ট্রিটমেন্ট দুইটা, সিম্পল ম্যাস্টেকটমি অথবা ওয়াইড লোকাল এক্সিশন, ওইটা ওই ক্রাইটেরিয়া অনুযায়ী সেটা সিলেক্ট করে ফেলবেন। আর লিম্ফ স্ট্যাটাসটা হয়েছে আপনাকে তুমি কি করতে হবে, 100% শিওর হতে হবে যে লিম্ফ নোডে কোনো ডিজিজ নাই। তাহলে আগে অপারেশনের আগেই আপনাকে এফএনএসি করে শিওর হতে হবে যদি কোনো লিম্ফ নোড আপনি পালপেবল পান তাইলে। আর যদি পালপেবল না পান তাহলে তো এটা আপনি এফএনএসি করার কোনো উপায় নেই, কারণ আপনার তো কোনো লিম্ফ নোড নাই। সেক্ষেত্রে আপনাকে অপারেশনের সময় কি করতে হবে, সেন্টিনেল লিম্ফ নোডটা সরায় নিয়ে আসতে হবে। এখন সেন্টিনেল লিম্ফ নোড সরায় নিয়ে আসার পরে ধরেন আবার এটা আসছে হচ্ছে পজিটিভ, তখন আপনি কি করবেন, আপনি তখন রোগীকে রেডিয়েশনে পাঠাবেন। কোথায় রেডিয়েশন দিবে, সে দিবে হচ্ছে অ্যাক্সিলাতে। বোঝা গেছে কি এখন পর্যন্ত, কি ক্লিয়ার সবাই? জি ভাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার তাহলে হচ্ছে যে আমরা আর একটু অ্যাডভান্সড হই, সেটা হচ্ছে যে এই যে আমরা এখন বললাম যে ম্যাস্টেকটমি আর হচ্ছে আচ্ছা, এগুলো তো আমরা মোটামুটি সার্জারি বললাম, তাই না? আচ্ছা, এবার তাহলে আমরা হচ্ছে একটু নন সার্জিক্যাল কি কি ম্যানেজমেন্ট আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা একটু দেখি নন সার্জিক্যাল কি কি ম্যানেজমেন্ট আছে ব্রেস্ট ক্যান্সারের। আচ্ছা, একটা হচ্ছে কি রেডিয়েশন, রেডিওথেরাপি, আর কি আছে কেমো থেরাপি, আর কি আছে হরমোন থেরাপি। এই তিনটা হচ্ছে আমার সার্জারির বাইরে আমাদের ট্রিটমেন্ট অপশন। আচ্ছা, এখন এই সার্জারির বাইরে যে আমরা ট্রিটমেন্ট অপশন করতেছি, এখানে কখন কোনটা ইউজ করব? রেডিয়েশন হচ্ছে যে এই যে আমরা বললাম যে ব্রেস্টে আমরা কি করতে পারি, হয় ওয়াইড লোকাল এক্সিশন করব অথবা আমরা ম্যাস্টেকটমি করব। ম্যাস্টেকটমির পরে আমাদের রেডিয়েশন লাগতে পারে বা নাও পারে, বাট আমরা যদি রোগীর ওয়াইড লোকাল এক্সিশন করি তাহলে অবশ্যই অবশ্যই আমাকে রোগীর চেস্টে রেডিয়েশন দিতে হবে। বোঝা গেছে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর ম্যাস্টেকটমি করার পরেও কখনো কখনো আমার রোগীর চেস্টে রেডিওথেরাপি দেওয়া লাগতে পারে, কখন, যদি অনেক বড় লেশন হয় অথবা যদি ভাস্কুলার ইনভেশন ছিল এরকম যদি একটা ম্যালিগনেন্সি হয়। ইন দ্যাট কেস ম্যাস্টেকটমি করার পরেও আপনাকে কি করতে হবে, আপনাকে কিন্তু রেডিয়েশন দিতে হবে। তাহলে দেখেন আমরা যে বললাম একটু আগে যে ওয়াইড লোকাল এক্সিশন প্লাস সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি, তখন তাহলে আমাকে কি করতে হবে, সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি যদি নেগেটিভ আসে তার মানে ডিজিজ শুধুমাত্র কোথায় আছে, চেস্টে ছিল। সেক্ষেত্রে যেহেতু আমি ওয়াইড লোকাল এক্সিশন করেছি, আমাকে এখানে রেডিয়েশন দিতে হবে। বোঝা গেছে কি, ম্যাস্টেকটমির পরে আপনার রেডিয়েশন লাগতে পারে নাও পারে। কখন লাগবে, যদি অনেক বড় লেশন হয়, অনেক বড় গ্রোথ ছিল, অথবা যদি এই গ্রোথটার ভাস্কুলার ইনভেশন থাকে, ইন দ্যাট কেস শুধুমাত্র আমরা রেডিয়েশন দিব, আদারওয়াইজ রেডিয়েশনের কোনো দরকার নাই। আচ্ছা, এখন কেমোথেরাপি কখন দিব? কেমোথেরাপি এক নাম্বার হচ্ছে যে যদি অনেক অ্যাডভান্স ডিজিজ হয় সেক্ষেত্রে ডাউন স্টেজিং করার জন্য আমরা কেমোথেরাপি দিতে পারি, এটা হচ্ছে একটা। আর দুই নাম্বার কি, এই যে আমরা বলতেছিলাম এতক্ষণ যে অ্যাক্সিলারি নোডাল ডিজিজ, অ্যাক্সিলারি নোডাল ডিজিজ যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, এখানে আমাকে হয় অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করতে হবে অথবা রেডিয়েশন দিতে হবে। এর সাথে সাথে ধরা হয় যখনই অ্যাক্সিলাতে ডিজিজটা চলে গেছে তার মানে এই ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে সিস্টেমিক, তার মানে এটা ডেফিনেটলি আরো অনেক জায়গাতেই থাকার কথা। এই জন্য অ্যাক্সিলারি নোড যদি পজিটিভ হয় তাইলে রোগীকে তো আপনি অ্যাক্সিলারি নোডাল ডিসেকশন অথবা রেডিওথেরাপি দিবেন, তার সাথে সাথে রোগীকে কেমোথেরাপিও দিতে হবে।
ক্লিয়ার তো এই পর্যন্ত। এবার আমরা আসি হচ্ছে এন্ডোক্রাইন থেরাপি। এন্ডোক্রাইনকে আমরা জানি যে আমরা হচ্ছে যে ব্রেস্টের পরে কি করি, আমরা হচ্ছে এটারে ইআর পজিটিভ কিনা, ইস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ কিনা, পিআর পজিটিভ কিনা, হারসেপ্টিন পজিটিভ কিনা, এই জিনিসগুলি চেক করি। তো যদি এস্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ টিউমার হয়, ইন দ্যাট কেস আমরা এন্ডোক্রাইন থেরাপি দেবো। আর আরেকটা কখন দিতে পারি আমরা, ধরেন অনেক বয়স্ক একটা রোগী, বউ রোগীর বয়স হচ্ছে 85 বছর, রোগী মোটামুটি তেমন একটা নড়তে চড়তে পারে না, তার ক্ষেত্রে আপনি ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হিসেবে এন্ডোক্রাইন থেরাপি দিতে পারেন। অর্থাৎ তার আপনি আর কিছুই করতে পারবেন না, আপনি শুধুমাত্র তাকে এন্ডোক্রাইন থেরাপি দিবেন। অনলি এন্ডোক্রাইন থেরাপি, নো কেমোথেরাপি, নো রেডিওথেরাপি, অনলি এন্ডোক্রাইন থেরাপি। ওল্ড এজের ক্ষেত্রে এটাই হচ্ছে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। ঠিক আছে, ওল্ড এজের ক্ষেত্রে এই কয়েকটা হচ্ছে আমাদের এখানকার ইন্ডিকেশন। হোপফুলি সবাই একটু ক্লিয়ার। তাহলে দেখেন একদম সহজভাবে যদি বলি যে যত সিনারিও আমরা দেখব, অ্যারোমা থেরাপিও কি মানে হচ্ছে হরমোন থেরাপি? হরমোন থেরাপি, হ্যাঁ হরমোন থেরাপি আবার দুইটা টাইপ আছে। হ্যাঁ, একটা হচ্ছে অ্যারোমাটাস থেরাপি আর আরেকটা হচ্ছে পার্শিয়াল স্ট্রোজেন রিসেপ্টর অ্যাগনিস্ট অবলিক অ্যান্টাগনিস্ট আর কি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের নোটস এর মধ্যে আছে, আমি এটা আর আলাদাভাবে ডিসকাস করতেছি না, কারণ এখান থেকে তেমন একটা যে প্রশ্ন আছে তা না, বাট আপনি রিডিং করলে বুঝতে পারবেন, এই কারণে আমি এটা ডিসকাস করতেছি না। বাট কোথায় কোনটা ইউজ করতে হবে এটা একটু জেনে রাখতে হবে। তাহলে দেখেন আমরা কি বললাম, আপনাকে দুইটা জিনিস আলাদাভাবে দেখতে হবে। এক নাম্বার, ব্রেস্টের রিলেশনটা কত কি রকম, আর এক্সিলার কন্ডিশন কি, এবং অবশ্যই অপারেশনের আগে এক্সিলার কন্ডিশন 100% শিওর হইতে হবে, সেটা কি কোনো লিম্ফনোড আছে কি নাই, যদি থাকে এফএনএসি করে শিওর হতে হবে, যদি না থাকে তাহলে তো কিছু করার না, অপারেশনের সময় সেন্টিনেল লিম্ফনোড বায়োপসি নিতে হবে। আচ্ছা, আর ওয়াইড লোকাল এক্সিশনের পরে অবশ্যই আপনাকে রেডিওথেরাপি দিতে হবে, কখনো ম্যাস্টেকটমির পরেও রেডিওথেরাপি দেওয়া লাগতে পারে। আচ্ছা, কেমোথেরাপি কখন দিবেন, যখনই অ্যাক্সিলারি নোড পজিটিভ তখনই আপনাকে কিন্তু কেমোথেরাপি দিতে হবে। আর হরমোন থেরাপি কখন দিবেন, যখন স্ট্রোজেন রিসেপ্টর পজিটিভ হবে এবং অনেক বয়স্ক রোগী, আপনি কোনো অপারেশনে যেতে পারতেছেন না, কেমোথেরাপি দিতে পারতেছেন না, রেডিওথেরাপি দিতে পারছেন না, তখন আপনি এন্ডোক্রাইন থেরাপি দিতে পারেন। এই মোটামুটি আমাদের ভাইয়া ওই যে একটা জিনিস ভাইয়া, ওই যে আপনি যে বলছিলেন যে এক্সিলারিতে এফএনসি করে যদি পজিটিভ হয় তখন হয় এক্সিলারি ডিসেকশন করবো অথবা রেডিয়েশন হ্যাঁ, দেব। তার সাথে কেমোথেরাপিও দিতে হবে। এখন কি ভাইয়া যে ওকে একসাথে হ্যাঁ, তার সাথে কেমোথেরাপি দিতে হবে না কেমোথেরাপিও ভাই? দিতে হবে। বুঝতে পারছি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মানে ওই এক্সিলাতে চলে যাওয়া মানেই আপনাকে ধরে নিতে হবে যে রোগী ডিজিজ অ্যাডভান্সড, সেই জন্য সেই ক্ষেত্রে আমাকে কেমোথেরাপি দিতে হবে। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার না? আচ্ছা, এরপরে আমরা আসি যে হচ্ছে যে আরেকটা জিনিসে, যে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু আর লোবিউলার কার্সিনোমা ইন সিটু। হ্যাঁ, ডাক্টাল এবং লোবিউলার কার্সিনোমার ক্ষেত্রে এটা আমরা একটু সংক্ষেপে লিখি, এত বড় করে না লিখে। সেটা কি, যে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু আর লোবিউলার কার্সিনোমা ইন সিটু, এলসিআইএস। আচ্ছা, এটার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট পার্থক্য আছে, সেটা হচ্ছে যে ডাক্টাল কার্সিনোমা ইন সিটুতে কিন্তু মাইক্রো ক্যালসিফিকেশন থাকে। হ্যাঁ, এটা কেন যেন পরীক্ষার হলে স্যারদের পছন্দের জিনিস। হ্যাঁ, যে আপনাকে এমন একটা সিনারিও দিবে, সেখানে বলবে যে তার মাইক্রো ক্যালসিফিকেশন পাওয়া যাচ্ছে, এইটা কি ধরনের কার্সিনোমা হইতে পারে, তখন আপনাকে উত্তর দিতে হবে এটা হচ্ছে ডাক্টাল কার্সিনোমা ইন সিটু হতে পারে। বোঝা গেছে? এই জিনিসটা আপনাকে একটু স্পেশালি মাথায় রাখতে হবে। আর লোবিউলার কার্সিনোমা ইন সিটুর ক্ষেত্রে তো আমি একটু আগে বলছি যে এটা কি হয়, এটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা এই ক্ষেত্রে ওয়াচফুলি ওয়েট করতে পারি। বা ডাক্টাল কার্সিনোমা ইন সিটু থাকলে কিন্তু আমাকে হচ্ছে যে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, নরমালি যেটা করতে হয় যে আমরা সেক্ষেত্রে ওয়াইড লোকাল এক্সিশন করতে পারি বা ম্যাস্টেকটমি করতে পারি। বাট লোবিউলার কার্সিনোমা ইন সিটুর ক্ষেত্রে কিন্তু আমরা লো গ্রেড যদি হয়, ইন দ্যাট কেস সেটাকে মনিটর করে রাখতে পারি। কিভাবে মনিটর করতে পারি একটাকে বলছিলাম, আমরা এমআরআই করে চেক করে করে রাখতে পারি। এইটুকু এখান থেকে ইনফরমেশন আমি আপনাদেরকে এখন দিতে চাই, এর বেশি এখন আর বলতে চাচ্ছি না। আচ্ছা, এর বাইরে হচ্ছে যে আমাদের নিপল ডিসচার্জের কিছু ব্যাপার আছে। হ্যাঁ, নিপল ডিসচার্জ সেটা অলরেডি ডিসকাশনের মধ্যে কিছু কিছু কথা হয়েছে, বাট নোটসের মধ্যে একটু গুছিয়ে বলা আছে, এটা আপনারা একটু দেখবেন। আচ্ছা, এখানে হচ্ছে যে আরেকটা ডিজিজ আছে, সেটাকে আমি একটু যদি আপনাদেরকে মনে করায় দেই, একটু ধরাই দেয় আর কি, ইম্পর্টেন্ট পয়েন্টটা, সেটা হচ্ছে প্যাজেটস ডিজিজ অফ নিপল। প্যাগেটস ডিজিজ, তাই না? আচ্ছা, প্যাগেটস ডিজিজটা কি? এটা হচ্ছে যে ডাক্টাল কার্সিনোমা যদি রোগীর থাকে, তাহলে সেটা কি হয়, এই ডাক্টাল কার্সিনোমা ডিজিজটা কিন্তু নিপল এবং অ্যারিওলা কমপ্লেক্সকে কিন্তু ইনভলভ করতে পারে, এবং এইটা চেহারাটা হয় পুরোপুরি কি একটা, নিপলে যদি এক্সেমা হয়, অনেকের ক্ষেত্রে কিন্তু যেটা হয় যে এক্সিমা হতে পারে, এক্সেমা নিপলে কিন্তু ডেভেলপ করে, নিপল এবং অ্যারিওলাতে। তো এক্সেমার যে চেহারা এবং প্যাগেটস ডিজিজ যে এটার চেহারাও কিন্তু সেম। তো এই ক্ষেত্রে তাহলে আপনি ডায়াগনোসিস করবেন কিভাবে, এইটা একদম স্পেশাল একটা সিচুয়েশন, আপনার এটা মাথায় রাখতে হবে। আমরা এখানে পাঞ্চ বায়োপসি করি। পাঞ্চ বায়োপসি কিন্তু খুব বেশি জায়গাতে আপনি দেখবেন না। পাঞ্চ বায়োপসি কয়েকটা কন্ডিশনে করা হয়, যেমন এটা হচ্ছে একটা, এবং আরেকটা হচ্ছে কি বেজাল
সেল কার্সিনোমা যদি হয় সেখানেও কিন্তু আমরা 5 বায়োপসি করে আসছি। তাহলে 5 বায়োপসি হচ্ছে যে আপনার ডায়াগনস্টিক মোডালিটি অফ প্যাজেটস ডিজিজ, এবং পরীক্ষার হলে এই জিনিসটাই চায়, বলবে যে হচ্ছে যে তার ব্রেস্টে হচ্ছে যে এনক্রাস্টেশন দেখা যাচ্ছে, প্যাজেটস ডিজিজ অফ নিপল, হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন? সেখানে আছে কিছুই করবো না। 2 নাম্বার হচ্ছে যে আপনি বলতেছেন আমি পুরো একদম ওয়াইড লোকাল এক্সট্রাকশন করে ফেলবো। 3 নাম্বার বলতেছে যে হচ্ছে যে আমি রেডিয়েশন দিব। 4 নাম্বার বলতেছে 5 বায়োপসি করবো। 5 নাম্বার বলতেছে কোর বায়োপসি করবো। আপনার উত্তর হবে 5 বায়োপসি। এইটা আপনি কোনোভাবেই মিস করবেন না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে প্যাকেজ দিয়েছে, আর কিছু বলতেছি না, বাকিটা রিডিং করে নেবেন। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে একটা সুন্দর জিনিস বলি আর কি, সেটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে আলট্রাসোনোগ্রামের ইউএসজি করি, হ্যাঁ, তখন আমরা হচ্ছে যে একটা কোড দেওয়া হয়। হ্যাঁ, কোডটা কি? যেমন এটাকে ভাগ করা হয় আর কি, 1 2 3 4 5। হ্যাঁ, 1 মানে কি আলট্রাসোনোগ্রামে আপনি একদম শিওর যেটা হচ্ছে বিনাইন ডিজিজ, তখন এটাকে বলা হয় কি U1। হ্যাঁ, 2 মানে কি এটা আপনার কাছে, সরি একটু, এটা হচ্ছে যে বিনাইন ডিজিজ না, এখানে আপনার কোনো অ্যাবনরমালিটি নাই। হ্যাঁ, মানে একদম নরমাল নরমাল। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে যে একটা ডিজিজ আছে বাট এটা হচ্ছে বিনাইন, এটাকে বলা হয়েছে 2। 3 মানে কি যে হচ্ছে যে অ্যাবনরমালিটি আছে বাট মনে হচ্ছে বিনাইন, লাইকলি টু বি বিনাইন, লাইকলি বিনাইন। 4 নাম্বার কি অ্যাবনরমালিটি আছে, লাইকলি এটা হচ্ছে ম্যালিগন্যান্ট। আর 5 নাম্বার হচ্ছে একদম আল্ট্রাসাউন্ড ফিচার হচ্ছে কমপ্লিটলি এই ক্রাইটেরিয়া থেকে ভাগ করে। এটা আপনাকে কেন যে মনে হচ্ছে U2 টাইপ লেশন, তাহলে আল্ট্রাসোনোগ্রামে যদি মনে হয় U2 টাইপ লেশন তাহলে কি হবে? এটা হচ্ছে মনে হচ্ছে বিনাইন টাইপ ফাইন্ডিংস। তারপরে বলতে পারে প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন মনে হচ্ছে 2 টাইপ লেশন, তার মানে কি এটা হচ্ছে বিনাইন। বা প্যাথোলজি মনে হচ্ছে এটা 4 গ্রেডের লেশন, তার মানে কি এটা হচ্ছে অ্যাবনরমালিটি, লাইকলি ম্যালিগন্যান্ট। এই জিনিসগুলি জানার জন্য আপনাকে এই 1 2 3 4 5 এই ক্রাইটেরিয়াটা জানতে হবে। আচ্ছা, তাহলে এইটা গেল হচ্ছে যে আমাদের আরেকটা টপিক। বাইরে গাইনোকোমেশিয়া আছে। গাইনোকোমেশিয়াটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কি কারণে? গাইনোকোমেশিয়াটা ইম্পর্টেন্ট হচ্ছে কারণ গাইনোকোমেশিয়া কোন কোন ড্রাগের কারণে হয় এটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে, এটা উল্লেখ করা আছে, কষ্ট করে পড়ে থাকবেন। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে ব্রেস্ট সার্জারির পরে কি কি কমপ্লিকেশন হতে পারে। ব্রেস্ট সার্জারির পরে টোটাল 3টা নার্ভ ইনভলভ হতে পারে। একটা, এই 2টা নার্ভ আপনার ছবি দেখবেন আজকে। হ্যাঁ, আমি ছবিটা দেখাতে পারতেছি না, নেটার খুলে এই 2টা নার্ভকে আপনি খুঁজে দেখবেন যে যখন এক্সিট নার্ভ কিন্তু ড্যামেজ হওয়ার চান্স সব থেকে বেশি। আর লং থোরাসিক নার্ভ যেটা আছে এটা যদি ড্যামেজ হয় তাহলে কোন মাসলটা ইনভলভ হবে? আমরা জানি এটা মেনোমিক্স আছে, একটা সল্ট সেরাটাস অ্যান্টেরিয়র, তাই না? তার মানে তখন কি হবে? উইঙ্গিং অফ স্ক্যাপুলা হবে। আর থোরাকো ডরসাল নার্ভকে সারাই হচ্ছে ডিসিমাস ডরসি, ডিসিমাস ডরসি এখানে প্যারালাইজ হয়ে যেতে পারে। আর একটা নার্ভ আমাদের রিপোর্ট ইনভলভ হয়, এটার কোন নার্ভ? এটা কি নার্ভ? এটা হচ্ছে আমরা জানি যে সেকেন্ড ইয়ার নার্ভ হিসেবে যায়, এবং এটা কি করে আমরা জানি যে আমাদের আন্ডার সারফেস অফ দি এক্সিলাতে হচ্ছে এটা কি করে, এটা হচ্ছে যে সেন্সরি সাপ্লাই দেয়, তাই না? তার মানে কি হবে? আমাদের এক্সিলার আন্ডার সারফেস কিন্তু এখানে অ্যানেস্থেশিয়া হয়ে যাবে। এই 3টা নার্ভ হচ্ছে ব্রেস্ট সার্জারির পরে সব থেকে বেশি ইনভলভ থাকে। আপনি আজকেই ছবি দেখবেন এবং একদম ক্লিয়ারলি মাথায় ঢুকে যাবে, দেখবেন যে লং থোরাসিক নার্ভটা একটু সামনে, তার পিছনে থোরাকোডরসাল, সরি লং থোরাসিকটা একটু পিছনে, তার সামনে দিয়ে থোরাকোডরসাল নার্ভ যাচ্ছে, এবং ওইগুলি বেসিক্যালি ডিস্ট্রিবিউটেড অ্যারাউন্ড এক্সিলারি লিম্ফ নোড। ফলে যখন আমরা অপারেশন করতে যাই তখন এই 2টা নার্ভ খুব ইজিলি ইনজিওর্ড হতে পারে। আর ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভটা যাওয়ার সময় যাই হচ্ছে যে একদম পুরা মেমারি বেডের উপর দিয়ে, ফলে যখন ম্যাস্টেকটমি করা হয় বা ওয়াইড লোকাল এক্সট্রাকশন করা হয় তখন ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ ড্যামেজ হওয়ার চান্স থাকে। তো এই 3টা আপনার মাথায় রাখতে হবে যে ব্রেস্ট সার্জারি করে কোন কোন নার্ভ হচ্ছে ড্যামেজ হয়। এই মোটামুটি একটু অবস্থা, কেমন প্রশ্ন আসতেছে?
আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই যে এই প্রথম প্রশ্নটা দেখেন যে 20-year-old lady presents with a lump in the upper outer aspect of her right breast by mass in হ্যাঁ এটা হচ্ছে একদম এইবার এটাতে 72-year-old female presents with painless breast lump. Clinically, she has a 4 centimeter diameter irregular breast mass with no other palpable stimulation. Tactic test তো অপশন নাই রে ভাই। ডাক্তার কাটিং এটা বোধহয় লোবিউলার কার্সিনোমা ডাক্টাল কার্সিনোমা ইন সিটু না, ডাক্তাল কার্সিনোমা ইন সিটু মাস পাবে না। এটা লোবিউলার কার্সিনোমা হ্যাঁ, এটা হচ্ছে যে সবথেকে কমন ম্যালিগনেন্সি হচ্ছে ডাক্টাল কার্সিনোমা। ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। এটা হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। হ্যাঁ, দেখেন এখানে কোনো ক্লু না, একটা একটু বয়স্ক রোগীর একটা লাম্প আছে, লাম্পটা মনে হচ্ছে না ভালো, বাস উত্তর হবে হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা সবসময় অলওয়েজ। হ্যাঁ, ডাক্তাল কার্সিনোমা ইন সিটু না কেন, কারণ এখানে এত বড় লাম্প থাকবে না। লোবিউলার কার্সিনোমা ইন সিটুতে এরকম লাম্প থাকবে না। আর সবথেকে কমন যেহেতু ডাক্টাল কার্সিনোমা, এখানে আমরা হচ্ছে ইনভেসিভ ডাক্টাল কার্সিনোমা। আচ্ছা, এরপরটা দেখেন 55-year-old women presents with nipple discharge on he has এটা কি হবে? এটা দেখলেই বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপর এটা দেখেন তো 64-year-old obese female presents with a breast lump. ব্রেস্টে হিট করলো কি দিয়ে? ক্রিকেট বল দিয়ে। ফ্যাট নেক্রোসিস। এটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস। এইবার এটা দেখেন 45-year-old lady presented with a 2 centimeter mobile breast mass. হ্যাঁ, বয়সটা মাঝামাঝি বোঝা যাচ্ছে না, এটা বিনাইন নাকি ম্যালিগনেন্ট। মোবাইল ব্রেস্ট মাস 2 সেন্টিমিটার সাইজ। ম্যামোগ্রাম বলতেছে যে এটা ইনডিটারমিনেট। হ্যাঁ, ইনডিটারমিনেট M3 মানে কি? ওই যে 1 2 3 4 5 3 মানে হচ্ছে যে প্রবাবলি বিনাইন, আমি শিওর না বাট প্রবাবলি বিনাইন মনে হচ্ছে। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাম বলতেছে কি? আলট্রাসোনোগ্রাম বলতেছে যে বিনাইন চেঞ্জ, আলট্রাসাউন্ড বলতেছে যে এটা হচ্ছে বিনাইন চেঞ্জ। আর ক্লিনিক্যাল এক্সামিনেশন আপনার কাছে মনে হচ্ছে যে আমি শিওর না তবে বিনাইন মনে হচ্ছে। এখন তাহলে আপনি কি করবেন? ব্রেস্ট ওয়াইড লোকাল এক্সিশন। ব্রেস্টের ক্ষেত্রে আপনি মানে প্রথমে এস্টাবলিশ করতে হবে। হ্যাঁ, আমি যে বলছিলাম যে ব্রেস্ট মাসের ক্ষেত্রে আমরা কিন্তু এফএনএসি কে চয়েস করি না। এক্সিলাতে কিন্তু আমরা এফএনএসি করি, বাট ব্রেস্ট মাসের ক্ষেত্রে আমরা কিন্তু এফএনএসি তাহলে কোর বায়োপসি করতে হবে। গাইডেড কোর বায়োপসি করতে হবে। ঠিক আছে, এটা করে ধরেন ইমেজ গাইডেড কোর বায়োপসি করে আপনি ওই একই রকম ঘটনা আসে। ধরেন ইমেজ গাইডেড কোর বায়োপসি করার পরে আপনার আনসার আসছে এরকম যে মনে হচ্ছে প্রবাবলি বিনাইন, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনি হচ্ছে লোকাল এক্সিশন করবেন, এক্সিশন বায়োপসি করবেন। বোঝা গেছে? দেখেন ধাপে ধাপে কিভাবে হয়। যে আপনি হচ্ছে যে করছেন, করার পরে মনে হচ্ছে ইমেজ গাইডেড কোর বায়োপসিতেও এটা আপনি শিওর হতে পারছেন না, তখন আপনাকে করতে হবে এক্সিশন বায়োপসি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আমরা আসি হচ্ছে এইটা 45-year-old lady presents with a mass in the upper outer quadrant of her right breast. Imaging, histology and clinical examination confirm a 1.5 centimeter malignant mass lesion. দেখেন ক্যান্সার বলে দিছে, সাইজ হচ্ছে 1.5 centimeter with no clinical evidence of axillary nodal disease. তাহলে আপনি কি করবেন? ওয়াইড লোকাল এক্সিশন উইথ সেন্টিনেল লিম্ফোড বায়োপসি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে সাইজ যেহেতু 1.5 সেন্টিমিটার, তাহলে আমরা করব ওয়াইড লোকাল এক্সিশন। আর যেহেতু কোনো এভিডেন্স নাই axillary nodal disease, তাহলে আমি কি করব? জাস্ট হচ্ছে সেন্টিনেল নোডের একটা বায়োপসি নিয়ে আমি চলে আসবো। তাহলে উত্তর হচ্ছে ওয়াইড লোকাল এক্সিশন এন্ড সেন্টিনেল নোড বায়োপসি। আচ্ছা, এরপরে হচ্ছে 44-year-old lady presents with a mass lesion in the upper outer quadrant of the left breast. On clinical examination, she has a 2 centimeter mass lesion which on core biopsy is demonstrated to have invasive ductal carcinoma. আচ্ছা, তাহলে কি এখানে হচ্ছে 2 centimeter lesion, invasive ductal carcinoma, an FNA of a bulky axillary lymph node content malignant cell. What is the correct course of action? তো 2 centimeter lesion এখানে আর axillary lymph node positive, কি করব তাহলে আমরা? ওয়াইড লোকাল এক্সিশন উইথ এক্সিলারি নোড ক্লিয়ারেন্স। ইয়েস, আমরা যেহেতু 2 সেন্টিমিটার আমরা এখানে ওয়াইড লোকাল এক্সিশন করতে পারবো, আর যেহেতু এক্সিলারি ইনভলভ আমাকে এক্সিলারি নোড ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তারপরে আমরা চলে আসি হচ্ছে আরেকটাতে 39-year-old lady presents with a mass lesion in her right breast. Clinical examination, biopsy and imaging confirms a 2.5 centimeter lesion in upper inner quadrant and 1.5 centimeter lesion at the central aspect of the same breast. তাহলে দুইটাই 4 সেন্টিমিটার সাইজের কম, বাট লেশন হচ্ছে দুইটা।
Her axilla shows lymphadenopathy and a fine needle aspirate from the node shows malignant cell. কি করবেন এখন তাহলে? সিম্পল মাস্টেক্টমি উইথ অ্যাক্সিলারি নোড ক্লিয়ারেন্স। হ্যাঁ, ভেরি গুড। তাহলে কি করতে হবে? আমরা বলছি যে আমরা কোনো রেডিক্যাল মেডিকেলে যাব না, আমরা সবসময় সিম্পল মাস্টেক্টমি করব। আর যেহেতু এখানে কেন মাস্টেক্টমি করলাম, কারণ এখানে দুইটা লেশন, আর অ্যাক্সিলারি নোডটা আমাকে ক্লিয়ার করতেই হবে কারণ এখানে অ্যাক্সিলা ইনভলভ। প্লাস একটা সেন্ট্রাল লেশন আছে। হ্যাঁ, আর সেন্ট্রাল লেশন আছে, এটাও একটা কারণ যে কারণে আমরা হচ্ছে এটাকে মাস্টেক্টমি করব। আচ্ছা, 56-year-old woman has undergone a wide local excision and axillary node sample. The histology shows that 2.5 centimeter invasive ductal carcinoma grade 1 which is completely excised. None of the axillary lymph node shows evidence of metastatic disease. এখন কি করবেন? 2.5 সেন্টিমিটার সাইজ, এটা আপনি কমপ্লিটলি এক্সাইজ করছেন, কি করছেন? ওয়াইড লোকাল এক্সিশন করছেন, অ্যাক্সিলারি লিম্ফ নোডে কিছু নাই। আপনি কি করতে চান? রেডিওথেরাপি। ট্যামক্সিশন দেব। কি করতে চান বলেন, আমি বলছি কিন্তু এটা সুন্দর করে বলছি। রেডিওথেরাপি কোথায়? কমপ্লিশন অফ ব্রেস্টে দিন। অনলি ব্রেস্টে। ভেরি গুড। কারণ কি, ওয়াইড লোকাল এক্সিশনের পর আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই রেডিওথেরাপি দিতে হবে, তাই না? আমরা যেটা বলে আসছি। আচ্ছা, এক্সিলারিতে দিব না? এক্সিলারিতে দিব না কারণ হচ্ছে এক্সিলারিতে কোনো মেটাস্টিক ডিজিজ নাই, কারণ আমার এক্সিলারি দরকার নাই। বোঝা গেছে? এজ লেডির ক্ষেত্রে আবার বলে না যে হচ্ছে এই অলওয়েজ হচ্ছে এই অ্যারোমাথেরাপি শুরু করতে, এটা একটা অপশন না। এটা হচ্ছে যে ডিপেন্ড করবে যে আমাদের রোগীর কি ইয়ার পজিটিভ পিআর পজিটিভ কিনা তার উপরে। অর্থাৎ এটা হচ্ছে যে আমরা তামোক্সিফেন দিতে পারি, বাট এখানে তো সবসময় যেটা জানতে যাচ্ছে যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন কি। আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ অ্যাকশন হচ্ছে আমি তামোক্সিফেন দিব কি দিব না আমি শিওর না, বাট আমি যে রেডিও স্ক্রিন কে চলে গেছে? হ্যাঁ চলে গেছে, সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। ও আচ্ছা, হ্যালো, এখন তো শোনা যায়? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, তো যেটা বলতেছিলাম আর কি, যে আমি 100% শিওর যেহেতু ওয়াইড লোকাল এক্সিশন করেছি আমাকে রেডিওথেরাপি দিতে হবে। তামোক্সিফেন আমার দেওয়া লাগতে পারে নাও পারে, বাট সেটা ডিপেন্ড করবে কার উপরে? রোগীর হরমোনাল রিসেপ্টর স্ট্যাটাসের উপরে। যেহেতু এখানে এই বিষয়ে কোনো কমেন্ট করে নাই, সুতরাং আমি এখানে চুজ করব কি রেডিওথেরাপি টু ব্রেস্ট অ্যালোন। আচ্ছা, এরপরেরটা দেখেন যে 35-year-old woman has undergone a wide local excision. The histology shows an invasive lobular carcinoma present at 3 of the resection margin. তার মানে দেখেন এখানে কিন্তু রিসেকশন মার্জিন পজিটিভ। ক্যাভিটি শেভিংস টেকেন এট দ্য অরিজিনাল অপারেশন আর অলসো ইনভলভ। রিসেকশন মার্জিন পজিটিভ বাট সেন্টিনেল নোড বায়োপসি নেগেটিভ। এখন কি করবেন এই রোগী? অলরেডি একবার অপারেশন করে ফেলছেন। কি করা যায়? রোগীর মার্জিন পজিটিভ। কমপ্লিশন মাস্টেক্টমি এন্ড অ্যাক্সিলারি ক্লিয়ারেন্স। হ্যাঁ, কমপ্লিশন মাস্টেক্টমি অ্যালোন, আর কিছু করার দরকার নাই, কারণ সেন্টিনেল নোড তো বায়োপসি নেগেটিভ, সুতরাং আমার অ্যাক্সিলারিতে আর হাত দেওয়ার দরকার নেই। আমি কি করব? আমার যেহেতু মার্জিন পজিটিভ, আমি এটাকে নেগেটিভ করার জন্য পুরো ব্রেস্টটা ফেলে দিব। আমার করতে হবে কমপ্লিশন মাস্টেক্টমি অ্যালোন। আচ্ছা, তারপরে এটা কি? এই যে দেখেন যে 52-year-old lady presents with an episode of nipple discharge. 52-year-old লেডিতে তার হচ্ছে আমরা নিপল ডিসচার্জ পাচ্ছি, ক্লিয়ার ইন কালার, একটা ডাক্ট থেকে অরিজিনেট করছে এবং এটা ক্লিয়ার হলেও আমি ল্যাবস্টিক করে দিচ্ছি, এটাতে ব্লাড আছে। ইমেজিং এ আমি কোনো মাস লেশন পাচ্ছি না। কি হইতে পারে তাহলে এটা? ডিসিআইএস।
সরি পেপিলোমা, সরি এটা এটা হচ্ছে পেপিলোমা, প্যাপিলোমা। যে পেপিলোমা হ্যাঁ। সিটুর থেকে প্যাপিলোমা হচ্ছে মোর কমন, সুতরাং এখানে আমাকে একটা প্যাপিলোমা হিসেবে চুজ করতে হবে। আচ্ছা, তো তাহলে এটা গেল হচ্ছে আমাদের আরেকটা। এরপরে আমরা আসি হচ্ছে যে এই যে 32-year-old ইন্ডিয়ান লেডি প্রেজেন্টস উইথ এ ডিফিউজ সোয়েলিং অফ দি লেফট ব্রেস্ট, শি হ্যাজ এ 4-month-old child, she has jaundice and there is erythema of left breast. Which of the following lesion is most likely? ইনভেসিভ ডাক্তার কার্সিনোমা। এটা হচ্ছে ইনফ্লামেটরি কার্সিনোমা। ইরাইথেমা অফ দি লেফট ব্রেস্টের কথা বলছে যে, বোঝা গেছে? এখানে কয়েকটা ক্লু আছে। এক নাম্বার হচ্ছে যে রোগী হচ্ছে ল্যাকটেশনাল, হ্যাঁ, শি হ্যাজ এ 4-month-old child। 2 নাম্বার হচ্ছে যে তার জন্ডিস আছে, তার মানে মেটাস্টেসিস আছে। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে যে তার ব্রেস্ট হচ্ছে রেড, ইরাইথেমা, তার মানে কি ইনফ্লামেশনের মতো তার ফিচার আছে। এই কারণে এটা হচ্ছে ইনফ্লামেটরি কার্সিনোমা। খেয়াল করিনি। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে যে এরপরটা আপনারা পারবেন ওইটা বাদ। এইটা হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন, এইটা আপনারা আমাকে বলবেন। 28-year-old female presents with a painless lump in the upper outer quadrant of her left breast. Imaging using ultrasound is indeterminate. আল্ট্রাসাউন্ড বলতেছে যে লেশনটা ইনডিটারমিনেট, এটা মনে হচ্ছে বিনাইন, বাট আমি শিওর না। 2টা কোর বায়োপসি আপনি অলরেডি করছেন এবং 2টাতে বলতেছে এটা হচ্ছে নর্মাল ব্রেস্ট টিস্যু। এখন আপনি কি করবেন? ছেড়ে দিবেন পেশেন্টকে, নাকি 3 মাস পর আসতে বলবেন, নাকি এক্সিশন করবেন? ভাইয়া যে 3 মাস পর আসতে বললো ভাই। ছেড়ে দিব পেশেন্টকে। আচ্ছা, এইটা হচ্ছে একটা খুব চমৎকার প্রশ্ন। হ্যাঁ, কেন? এই যে দেখেন, মানে ইমেজিং বলতেছে কি যে আল্ট্রাসাউন্ডে সে ইনডিটারমিনেট, হ্যাঁ, তার মানে তার মনে হচ্ছে যে এটা হচ্ছে সে শিওর না, বাট এটা হচ্ছে বিনাইন। বাট আপনি যে কোর বায়োপসি যেটা করছেন সেটা কিন্তু একদম কনফিডেন্টলি বলতেছে এটা হচ্ছে নর্মাল ব্রেস্ট টিস্যু। তো 2টার মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল না? আল্ট্রাসাউন্ড তো বলছে যে সে তো বিনাইন 100% শিওর, বাট এটা ম্যালিগনেন্ট হতে পারে, মোস্ট লাইকলি বিনাইন। আল্ট্রাসাউন্ড কিন্তু শিওর। আবার কোর বায়োপসি বলতেছে যে নর্মাল ব্রেস্ট টিস্যু। তার মানে আপনি যে কোর বায়োপসিটা নিছেন সেটা জায়গা মতো নেওয়া হয় না। কোর বায়োপসিটা যেই লেশনটাকে টার্গেট করে নিতে গেছিল সেখান থেকে না নিয়ে নর্মাল ব্রেস্ট টিস্যু থেকে নিয়ে আসছে। এই কারণে এটা এরকম, মানে এত বেশি ফারাক 2টা রিপোর্টের মধ্যে। ভাইয়া এখানে তো দুইবার তো কোর বায়োপসি দুইবারই এরকম, দুইবার কোর বায়োপসি, 2বার কোর বায়োপসি করছে, 2বারই তার হচ্ছে যে এই ভুলটা হয়েছে। হ্যাঁ, এটা যদি এরকম হতো যে নর্মাল ব্রেস্ট টিস্যু না বলে সে বলতো হচ্ছে U2 মানে B2, হ্যাঁ, যে তার কাছে মনে হচ্ছে এটা বিনাইন, তাহলে কিন্তু আমরা এটাকে বলতাম যে রিঅ্যাসিওর দ্য পেশেন্ট এন্ড ডিসচার্জ। বাট যেহেতু এখানে 2টার মধ্যে অনেক বেশি পার্থক্য, যে একটা বলতেছে যে এটা বিনাইন 100% শিওর, কিন্তু আমার কাছে ম্যালিগনেন্ট হইতে পারে, বাট বিনাইন হওয়ার সম্ভাবনা বেশি। আবার আরেকজন বলতেছে যে পুরোপুরি নর্মাল টিস্যু, তার মানে এটা জায়গা মতো নেওয়া হয় নাই। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এক্ষেত্রে এক্সসিশন বায়োপসি করতে হবে, কারণ আপনি এখনো কনফার্ম না এটা কি ধরনের জিনিস। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে দেখেন, এটা হচ্ছে যে আরেকটা কনসেপ্ট আপনার মাথার মধ্যে নিয়ে নিতে হবে যে 2-3টা রিপোর্টে যদি এরকম আকাশ পাতাল পার্থক্য থাকে তার মানে বিশ্বাস করা যাবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে নিজ দায়িত্বে এক্সসিশন বায়োপসি করে ফেলতে হবে। বাট ওই যে এই সিনারিওটাই যদি B2 হইতো, হ্যাঁ, এখানে যদি বলতো B1 এর জায়গাতে B2, তাহলে কিন্তু আপনি রোগীকে ছেড়ে দিতে পারতেন। বোঝা গেছে কি? মোটামুটি শেষ। বাকিগুলি থাইরয়েড যেগুলি পারবেন, থাইরয়েড রিলেটেড, আমি এগুলো ডিসকাস করতেছি না, আমরা পরের টপিকে চলে যাই। আচ্ছা, তাহলে ব্রেস্ট তো পারা যাবে ইনশাআল্লাহ, না? এই সিনারিও গুলি ঠান্ডা মাথায়, মানে একদম সিম্পল কয়েকটা কথা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠান্ডা মাথায় আপনার হচ্ছে বের করতে হবে। হ্যাঁ, এবার আমরা আসি হচ্ছে থাইরয়েড। বাকিগুলি পড়তে বেশি সময় লাগবে না। হ্যাঁ, এগুলিরও কিছু কাহিনী আছে, এগুলি আপনাদেরকে আমি এখন বলে দেবো, আপনারা মোটামুটি হচ্ছে যে পারবেন সবগুলি। আচ্ছা, থাইরয়েডের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে থাইরয়েড থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, থাইরয়েডের সব থেকে ফেভারিট প্রশ্ন হচ্ছে যে থাইরয়েড ম্যালিগনেন্সি। থাইরয়েড ম্যালিগনেন্সিতে আপনাকে সিনারিও দিবে, প্রতি বছর একটা সিনারিও থাকবেই, আপনাকে বলবে এটা কি ধরনের কার্সিনোমা। হ্যাঁ, তো থাইরয়েড ডিজিজ কি ধরনের আছে, এখানেও সেম, কিছু হচ্ছে যে নন নিওপ্লাস্টিক ডিজিজ আছে আর কিছু নিওপ্লাস্টিক ডিজিজ আছে, তাই না? আচ্ছা, নন নিওপ্লাস্টিক ডিজিজের মধ্যে আমরা জানবো, আবার হচ্ছে কিছু নিওপ্লাস্টিক ডিজিজ আছে। নন নিওপ্লাস্টিক ডিজিজের মধ্যে কি আছে?
যেমন আমরা জানি যে হচ্ছে যে কিছু পরে হচ্ছে হাইপার থাইরয়েডিজম আর কিছু পরে হচ্ছে হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, আর এখানে আরো কিছু ডিজিজ আছে, যেমন আমরা জানি যে হচ্ছে যে মাল্টি নোডিউলার গয়টার বলে একটা ডিজিজ আছে, তাই না? তারপরে হচ্ছে যে গ্রেভস ডিজিজ আছে, তারপরে হাশিমোটো থাইরয়েডাইটিস আছে, তাই না? এরকম বেশ কিছু নাম আছে। আচ্ছা, তো এখানে আমি কয়েকটা জিনিস আপনাদের একটু বলি, বাকিগুলি আপনারা রিডিং করলেই বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে মাল্টিনোডুলার গয়টার, হ্যাঁ, এটা কি হাইপোথাইরয়েডিজম নাকি হাইপার থাইরয়েডিজম? মাল্টিনোডুলার গয়টার আপনারা জানেন যে যেসব জায়গাতে আয়োডিন ডেফিসিয়েন্সি থাকে ওই জায়গাগুলোতে মাল্টিনোডুলার গয়টার পাওয়া যায়, এবং মাল্টিনোডুলার গয়টারের ক্ষেত্রে কিন্তু যদি এটা নন ফাংশনিং হয়, নন ফাংশনিং মানে কি, যে সে কোনো ধরনের উৎপাদন করে না, মানে থাইরয়েড হরমোন তৈরি করে না, এবং এটার কারণে কোনো সিমটমও নাই, অ্যাসিমটোম্যাটিক, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এটার কোনো চিকিৎসা করার দরকার নেই। বাট যদি এটা ফাংশনিং হয়, মানে এটা হচ্ছে যে হরমোন তৈরি করে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম করে, অথবা এটার কারণে আপনার শ্বাস নিতে কষ্ট হয়, গলা ব্যথা হয়, তাহলে আপনি কি করতে হবে, টোটাল থাইরয়েডেক্টমি করে এটাকে ফেলে দিতে হবে, পুরাটা করে। আগে বলতো যে সাবটোটাল করুক, কিন্তু এখন বলা হয় যে এটা পুরোপুরি ফেলে দেন, টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলেন। আচ্ছা, এর বাইরে আছে হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে গ্রেভস ডিজিজ এবং একটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস। হ্যাঁ, দুইটাই কিন্তু অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, দুইজনেই হচ্ছে অটো ইমিউন ডিজিজ। আচ্ছা, আর কি ঘটনা এখানে? এখানে যেটা হয় যে আপনারা জানেন যে আমাদের একটা আইডিয়া আছে, সেটা কি আমরা কি বলি, যে গয়টার, তাই না? গয়টার মানে কি? গয়টার মানে হচ্ছে যে এনলার্জমেন্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড। এনলার্জমেন্ট অফ থাইরয়েড মানে হচ্ছে গয়টার, এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড। আচ্ছা, এখন এনলার্জ থাইরয়েড গ্ল্যান্ড যেগুলি থাকে সেগুলির কেউ কেউ হাইপার থাইরয়েডিজম করে, কেউ কেউ হাইপোথাইরয়েডিজম করে। তো গয়টারের মধ্যে হাইপোথাইরয়েডিজম করে হচ্ছে একজনই, সেটা হচ্ছে কি হাশিমোটো থাইরয়েডাইটিস। বাকিরা সবাই কি করে? সবাই হচ্ছে হাইপার থাইরয়েডিজম করে। বোঝা গেছে কি? তার মানে দেখেন যে গ্রেভস ডিজিজের ক্ষেত্রে আমরা ডিফিউজ এনলার্জমেন্ট পাবো, আবার হাশিমোটো থাইরয়েডাইটিসের ক্ষেত্রে আমরা ডিফিউজ এনলার্জমেন্ট পাবো। তবে গ্রেভস ডিজিজের কারণে হাইপার থাইরয়েডিজম হবে। আমরা জানি হাইপার থাইরয়েডিজম কি কি ফিচার আছে, ছোটবেলা থেকে আমরা জানি যে গরম ভাল লাগে, প্রচুর ঘাম হয়, তারপর বুক ধরফর করে, পাতলা পায়খানা হয়, ওজন লস হয়, এগুলো আমরা সব জানি। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি জাস্ট উল্টা, ঠান্ডা সহ্য করতে পারি না, তারপরে হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে, তারপর হচ্ছে কনস্টিপেশন আছে, এগুলি হচ্ছে যে আমরা জানি, তাই না? তো আমরা এখান থেকে সহজভাবে জানলাম একটা কি, যে গয়টার মানে হচ্ছে এনলার্জ থাইরয়েড, এবং গয়টারের মধ্যে কি কিছু আছে হাইপোথাইরয়েডিজম, কিছু আছে হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম একজন, সেটা হচ্ছে হাশিমোটো থাইরয়েডাইটিস, আর হাইপারথাইরয়েডিজম অনেকে আছে, এর মাঝখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেভস ডিজিজ। আচ্ছা, এই দুটো জিনিস আপনি এখানে মাথায় রাখবেন। মানে গ্রেভস ডিজিজ আর হাশিমোটো থাইরয়েডাইটিসের ক্ষেত্রে বেশ একটা হরমোন, মানে আমরা অ্যান্টিবডি টেস্ট করি, হ্যাঁ, যে অ্যান্টি থাইরোপারঅক্সিডেজ অ্যান্টিবায়োটিক তারপর হচ্ছে অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি। এখন কোনটার মধ্যে কোনটা পজিটিভ এটা আমাদের নোটসে দেওয়া আছে, এটা আপনাকে ভালো করে পড়ে ফেলতে হবে, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা আমি এখানে আর বলতেছি না। আর আরেকটা জিনিস একটু আমি এখানে বলে দিতে চাই, যে হাশিমোটো থাইরয়েডাইটিস কিন্তু যখন প্রথম শুরু হয় তখন প্রথম দিকে কি হয়, সে কিন্তু হাইপার থাইরয়েডিজম করে থাকে। হ্যাঁ, তারপরে যখন দেখা গেল যে হচ্ছে যে কিছুদিন যায়, তারপরে সেটা কিন্তু হাইপোথাইরয়েডিজম হয়ে যায়। তার মানে হাশিমোটো থাইরয়েডাইটিসেও প্রথম দিকে হাইপার থাইরয়েডিজম হয়, কিছুদিন গেলে তারপর এটা হাইপোথাইরয়েডিজম হয়। বাট হাশিমোটো থাইরয়েডাইটিস মেইনলি হাইপোথাইরয়েড ডিজিজ। আচ্ছা, এখন এর আগে আরেকটা কি বললাম আমরা, মাল্টিনোডুলার গয়টা, তার ক্ষেত্রে আমরা কি করছি, আমরা কিন্তু টোটাল থাইরয়েডেক্টমি করে আসছি। আর গ্রেভস ডিজিজের ক্ষেত্রে আমরা কি করব, গ্রেভস ডিজিজ যেহেতু হাইপার থাইরয়েডিজম, তাই না? আমরা জানি যে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে আই সাইন থাকে, প্রোপটোসিস থাকে, চোখ পুরো বড় হয়ে যায়, বের হয়ে থাকে, তাই না? তো গ্রেভস ডিজিজের ক্ষেত্রে কিন্তু এই প্রোপটোসিস গুলি ডেভেলপ করতে পারে। তো ইন দ্যাট কেস আপনি কি করবেন, আপনি রোগীকে প্রথমে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিবেন। যেহেতু হাইপার থাইরয়েডিজম, তার মানে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিতে হবে। অ্যান্টি থাইরয়েড ড্রাগ কি ছিল আমরা জানি, কার্বিমাজল ছিল, প্রোপাইল থাইরোসিল ছিল, ইত্যাদি ছিল, রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ছিল, সেগুলি দিবেন। তো দেওয়ার পরে যদি দেখেন যে রোগীর কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তখন কি করতে হবে, রোগীকে ডেফিনিটিভ ম্যানেজমেন্টে যেতে হবে। তাহলে মেডিকেল ম্যানেজমেন্ট প্রথমে দেওয়ার পরে যদি ইমপ্রুভমেন্ট না হয়, তখন আমাকে ডেফিনিটিভ ম্যানেজমেন্টে যেতে হবে। এখন ডেফিনিটিভ ম্যানেজমেন্ট কি? থাইরয়েডের ক্ষেত্রে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে থাইরয়েডেক্টমি, আর আরেকটা হচ্ছে কি রেডিও আয়োডাইড থেরাপি। রেডিও আয়োডাইড থেরাপি মানে রেডিও আইসোটোপ ওয়ালা আয়োডিন দিয়ে দেওয়া হবে, ওটা গ্ল্যান্ডে যাবে, গ্ল্যান্ডে যে গ্ল্যান্ড ডিস্ট্রাকশন করবে। এখন এই যে থাইরয়েডেক্টমি আর রেডিও আয়োডাইড থেরাপি, কোন রোগীর ক্ষেত্রে কোনটা করবেন, এটা হচ্ছে পরীক্ষার হলের প্রশ্ন, যে কাদের ক্ষেত্রে আপনি কোনটা করবেন।
এখন আপনি যখন চুজ করবেন যে থাইরয়েডেক্টমি করব নাকি রেডিও থেরাপি দিব, তখন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা একটু দেখি, রেডিও আয়োডাইড আর হচ্ছে থাইরয়েডেক্টমি কি হচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে যে যদি কোনো রোগীর আই সাইন থাকে, হাইপার থাইরয়েডিজমের কোনো রোগী, সেটা যে কোনো কারণেই হোক, আপনি অপারেশন করতে যাচ্ছেন, দেখছেন রোগীর আই সাইন আছে, মানে হচ্ছে প্রোপটোসিস আছে, তাহলে তখন রেডিও আয়োডাইড করা যাবে না। কেন? কারণ কি, সেটা হচ্ছে আই সাইনকে হচ্ছে ওরসেন করে, প্রোগ্রেসটা আরো খারাপ করে দেয়। এই কারণে যদি কোনো রোগীর আই সাইন থাকে, আপনি কিন্তু রেডিও আয়োডাইড থেরাপি দিবেন না, তার ক্ষেত্রে কি করতে হবে, থাইরয়েডেক্টমি করতে হবে। আবার যদি কেউ চাইল্ড বিয়ারিং এজে থাকে, অর্থাৎ যদি সে প্রেগন্যান্সির ইচ্ছা প্রকাশ করে, ইন দ্যাট কেসও কিন্তু রেডিও আয়োডাইড প্রথমে দেওয়া যাবে না। আমাদের কি করতে হবে, থাইরয়েডেক্টমিটা চুজ করতে হবে। এই দুইটা ফ্যাক্টর দেখেই আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি রোগীকে কি রেডিও আয়োডাইড থেরাপি দিবেন নাকি থাইরয়েডেক্টমি করবেন। এই প্রশ্নটা আমার পরীক্ষাতে আসছিল 2021 সেপ্টেম্বরে। একটা সিনারিও ছিল আমার যতদূর মনে পড়ে, মহিলার হচ্ছে আই সাইন ছিল, ওখানে ছিল যে কি কি করতে পারি আমি, তো ওখানের মধ্যে অপশন হচ্ছে ডেফিনেটলি, যেহেতু আই সাইন ছিল তাহলে আপনার উত্তর হবে হচ্ছে কি থাইরয়েডেক্টমি। এবং এই যে দেখেন এমআরসিএস এর প্রশ্নগুলো এরকমই হয় যে একটা দুইটা ছোট ক্লু থাকে, ওই ক্লুটা ধরতে হবে আপনাকে, যেটা কি বুঝতে চাচ্ছে, ওই ক্লুটা ধরে আনসার করলে আপনার পরীক্ষা পাস হয়ে যাবে। তাহলে এইটা গেল হচ্ছে যে আরেকটা টপিক। এখন আমাদের আরেকটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আমাদের যে হরমোনাল স্ট্যাটাস গুলি, যে T3 T4 TSH, এটা যে ইন্টারপ্লে, এটা আমাদেরকে জানতে হবে। প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কি হয়, প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে কি হয়, এটা আমাদেরকে জানতে হবে। তো নরমালি আপনারা জানেন যে কি হয়, TSH T3 এবং হচ্ছে T4, তাই না? এরা হচ্ছে একজন আরেকজনের সাথে কি থাকে, যে TSH হচ্ছে প্রথমে রিলিজ হবে, TSH রিলিজ হলে সে কি করবে, T3 T4 কে হচ্ছে বেশি বেশি সিক্রেট করাবে, তাই না? আচ্ছা, T3 T4 যখন আবার বেশি বেশি সিক্রেট করবে, তখন সে আবার কি করবে, TSH কে ইনহিবিট করে দেবে, অর্থাৎ TSH কমে যাবে, তাই না? এভাবে হচ্ছে এটা ইন্টারপ্লে হতে থাকে। এখন তাহলে আমরা যদি বলি যে প্রাইমারি হাইপারথাইরয়েডিজমে কি হয়, প্রাইমারি হাইপারথাইরয়েডিজম, হ্যাঁ, প্রাইমারি হাইপার, তাহলে এখানে প্রথমে ঝামেলাটা কোথায় হচ্ছে, হাইপারথাইরয়েডিজমটাই প্রাইমারি, তাই না? তার মানে কি T3 T4 হচ্ছে বেড়ে যাবে, যে কোনো কারণে হতে পারে। T3 T4 যদি বেড়ে যায়, তাহলে TSH কি হবে, আপনারা জানেন এটা কমে যাবে। আচ্ছা, এখন আরেকটা কি কন্ডিশন হতে পারে, সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম। এখানে কি হবে, এখানে হবে উল্টা, TSH যাবে বেড়ে। এখন TSH যখন বেড়ে যাবে, তখন কি হবে, T3 T4 ও কিন্তু অটো বেড়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি প্রাইমারি হাইপোথাইরয়েডিজম, তার মানে এখানে কি গ্ল্যান্ডেই সমস্যা, T3 T4 যাচ্ছে কমে, তার মানে TSH কি হবে, যাবে বেড়ে। এরপরে কি সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, এখানে কি হবে, এখানে আমরা জানি যে TSH-টা কমে যাবে, TSH যখন কমবে তখন কি হবে, T3 T4 ও কিন্তু কমে যাবে। এর বাইরে আরো একজন আছে, সেটা হচ্ছে সিক ইউথাইরয়েড সিনড্রোম। এটা হচ্ছে একটা অদ্ভুত সমস্যা। সিক ইউথাইরয়েড সিনড্রোম কি, এখানে যেটা হয় যে আমাদের যে T3 T4 থাকে, এরা যখন আমাদের বডিতে কোনো একটা অ্যাকিউট ডিজিজ কন্ডিশন হয়, তখন এরা একটা অ্যাবনর্মালি বিহেভ করে। সিক ইউথাইরয়েড বেসিক্যালি একটা খুবই জটিল টপিক এবং এটার অনেক ভ্যারাইটি আছে। তো এটা একদম সিম্পলিফাইড ওয়েতে আমরা যদি মাথায় রাখি, যে সিক ইউথাইরয়েড কখন আপনাকে ডায়াগনোসিস করতে হবে, যখন দেখবেন যে রোগী কোনো একটা সিরিয়াস ইলনেসের মধ্যে ছিল, যেমন আইসিইউতে ছিল, বা আইসিইউ থেকে বেরোয় আসছে, বা এইচডিইউতে ছিল, বা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ছিল, এরকম একটা মেজর কোনো লাইফ থ্রেটেনিং ডিজিজ কন্ডিশনে আছে এবং রোগীর T3 T4 TSH সবগুলি কম, তখন আপনি ধরে নেবেন যে রোগী হচ্ছে সিক ইউথাইরয়েড সিনড্রোমের রোগী। বোঝা গেছে কি? এই সিনারিওটা আপনি স্পেশালি মাথায় রাখবেন, যে রোগী দেখেন এটা আর এটা কিন্তু সেম না, এই যে উপরের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম যদি সেম, কিন্তু তাহলে এটার সাথে এটার পার্থক্য কি হবে, এইখানে হচ্ছে রোগীর একটা সিরিয়াস লাইফ থ্রেটেনিং ইলনেসের হিস্ট্রি থাকবে, এই জায়গাটাতে এই জিনিসটা থাকবে না। এইটা দেখে আপনাকে কিন্তু T3 T4 TSH এর স্ট্যাটাস দেখে এইগুলিকে কিন্তু ডায়াগনোসিস করতে হবে। তাহলে এটা একটু আরেকবার বলবেন, লাস্টেরটা হচ্ছে সেকেন্ডারি আর এটা যেটা বললাম, দেখেন দুইটা কিন্তু প্রায় সেম, সিকি থাইরয়েডের কিন্তু সবগুলি কম, টিএসএইচ কম, টি3 কম, টি4 কম, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কিন্তু কম, টিএসএইচ যেহেতু কম, সুতরাং টি3 কম। তা দুইটা কিভাবে পার্থক্য করবেন? পার্থক্য করবেন হচ্ছে সিকি থাইরয়েডের ক্ষেত্রে আপনার হচ্ছে একটা স্পেশাল সিনারিও থাকবে, যে রোগী কোনো সিরিয়াস লাইফ থ্রেটেনিং ইলনেসের মধ্যে ছিল বা এখান থেকে রিকভারি করে আসে, এরকম যদি কোনো সিনারিও থাকে, তাহলে আপনার এর উত্তর হবে হচ্ছে সিকি থাইরয়েড সিনড্রোম। আর যদি এরকম কোনো সিনারি উল্লেখ না থাকে, সেটা হয়ে যাবে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। বোঝা গেছে কি? হ্যাঁ জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, এটাই আর কি। হ্যাঁ, তো এই সিনারিগুলো আপনাকে জানতে হবে। আচ্ছা, এখন আপনি যদি বাইরে থেকে এক্সোজেনাস কোনো
T3 T4 দেন, তাইলে কি দাঁড়াবে? T4 তাহলে বেড়ে যাবে, তাই না? আর সেক্ষেত্রে কি হবে? TSH কিন্তু কমে যাবে। বোঝা গেছে? এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে এই সিনারিও গুলি হচ্ছে যে আমাদের নোটস এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, আপনাকে এটা হচ্ছে যে ভালোভাবে দেখে ফেলতে হবে। হ্যাঁ, এবার আমরা আসি হচ্ছে ম্যালিগনেন্সির কয়েকটা ইম্পর্টেন্ট কথাতে, খুবই জরুরি। নিওপ্লাস্টিক। আচ্ছা, থাইরয়েড ম্যালিগনেন্সি হচ্ছে মেইনলি 5টা। আচ্ছা, একটা হচ্ছে কি প্যাপিলারি কার্সিনোমা, তারপরে আছে কি ফলিকুলার, তারপর হচ্ছে অ্যানাপ্লাস্টিক, আর আছে হচ্ছে মেডুলারি। আরেকজন আছে, সেটা হচ্ছে লিম্ফোমা। এরা হচ্ছে সবগুলি ম্যালিগনেন্সি। হ্যাঁ, আর আরেকজন আছে, সেটা হচ্ছে ফলিকুলার অ্যাডিনোমা। এটা হচ্ছে দুধ ভাত, এ হচ্ছে বিনাইন ম্যালিগনেন্সি, ফলিকুলার অ্যাডেনোমা। আচ্ছা, তো এইখানে কি হচ্ছে দেখেন, আমি এখন একটা একটা করে যদি বলি যে আপনার ক্ষেত্রে কি কি সিনারিও দিবে ওরা একদম ফোকাসড সিনারিও দেয়, খুব সহজ ফোকাস কিছু সিনারিও দেবে। কিরকম দিবে? যেমন তাদের একটা পছন্দের টপিক হচ্ছে এই ম্যালিগনেন্সি নিয়ে কথা বলা আর কি। হ্যাঁ, তো এখানে ওরা কি করবে, বেসিক্যালি ওরা যেটা করবে সেটা হচ্ছে আপনাকে বলবে যে সব থেকে কমন প্যাপিলারি হচ্ছে আমাদের মোস্ট কমন। হ্যাঁ, এটা হচ্ছে সব থেকে কমন ম্যালিগনেন্সি, এবং এইটা মাল্টিফোকাল হয়। মাল্টিফোকাল মানে কি, যে এক থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে আপনি 3-4টা নোডিউল পাইতে পারেন। হ্যাঁ, আর কি এটা লিম্ফ দিয়ে মেটস হবে, অর্থাৎ এটা একটা এমন একটা ডিজিজ যেটা হচ্ছে আপনার থাইরয়েডের আশেপাশেই আপনি আলাদা গ্রোথ পাবেন। তাহলে এই জায়গাতে সিনারিও কিরকম হবে, বলবে যে হচ্ছে যে একটা থাইরয়েড নোডিউল পাওয়া যাচ্ছে বা 2টা থাইরয়েড নোডিউল পাওয়া যাচ্ছে, সাথে অনেকগুলি নোড পাওয়া যাচ্ছে, লিম্ফ নোড পাওয়া যাচ্ছে, তখন আপনাকে চুজ করতে হবে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। আর ফলিকুলারের ক্ষেত্রে কি এটা লেস কমন, এবং এটা কিন্তু ডিসক্রিট লেশন হয়, অর্থাৎ একটা ইউনিফোকাল লেশন হয়, একটা সিঙ্গেল লেশন থাকে, এবং এরা হেমাটোজেনাস রুটে হচ্ছে স্প্রিড করে। এটা হচ্ছে খুব 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 ইম্পর্টেন্ট। বোঝা গেছে কি? তাহলে ফলিকুলার কার্সিনোমা কিভাবে বুঝবেন? আপনাকে বলবে থাইরয়েড একটা নোডিউল আছে, তার সাথে রোগীর হচ্ছে যে আবার লিভার ফাংশন টেস্ট অ্যাবনরমাল, বা বলবে যে হচ্ছে যে একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আছে, বা রোগীর হচ্ছে যে ভার্টিব্রাল ফ্র্যাকচার আছে। তখন আপনাকে তাহলে কি বুঝতে হবে, যে রোগী যেহেতু ভার্টিব্রাতে ফ্র্যাকচার আছে, তার মানে কি এত দূর তো থাইরয়েড থেকে যাওয়ার কথা না, তার মানে নিশ্চয়ই এখানে হেমাটোজেনাস স্প্রিড হইছে, তার মানে অবশ্যই এটা হচ্ছে ফলিকুলার কার্সিনোমা। বোঝা গেছে কি? এই কয়েকটা পয়েন্ট দিয়েই হচ্ছে যে আপনি প্যাপিলারি আর ফলিকুলারকে আলাদা করে ফেলতে পারবেন, এবং এই কয়েকটা পয়েন্টকেই ডিফারেন্সিয়েট করে এতদিন ধরে প্রশ্ন হয়ে আসতেছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যানাপ্লাস্টিকটা আপনি কি করবেন, এটা আরো কমন, বাট এক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে যে ওল্ড এজের রোগীদের হয়, বয়স্ক রোগীদের হবে, এবং এটা কিন্তু লোকালি খুবই অ্যাগ্রেসিভ একটা ডিজিজ। বুঝছেন? তাহলে ওল্ড এজের কোনো রোগী যদি বলে এটা হচ্ছে যে খুব অ্যাগ্রেসিভ, খুব অল্প সময়ের মধ্যে এটা প্রোগ্রেস করতেছে, তাহলে আপনাকে এটা চুজ করতে হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এরপরে আছেন হচ্ছে যে মেডুলারি কার্সিনোমা। হ্যাঁ, মেডুলারি কার্সিনোমাটা কি? মেডুলারি কার্সিনোমাটা কিন্তু স্পেশাল। আমরা জানি যে থাইরয়েডের মধ্যে কি থাকে, ফলিকুলার সেল থাকে আর প্যারাফলিকুলার সেল থাকে, তাই না? তো এরা হচ্ছে টিউমার অফ প্যারাফলিকুলার সেল বা সি সেলের টিউমার, এবং এরা কি রিলিজ করে আপনি জানেন, যে এরা হচ্ছে ক্যালসিটোনিন রিলিজ করে। তার মানে আপনি যখন এদের বায়োকেমিক্যাল মার্কার চেক করবেন, দেখবেন যে এটার ক্যালসিটোনিন হচ্ছে অনেক বেশি থাকবে। আচ্ছা, আর এদের ক্ষেত্রে কি মেডুলারি কার্সিনোমা যেটা হয়, এদের একটা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকতে পারে। হ্যাঁ, আমরা একটু পরে পড়বো যে আমাদের হচ্ছে কি আছে, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া নামে কয়েকটা কন্ডিশন আছে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এটা আমাদের আজকে লেকচারের মধ্যে আছে। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া 3টা টাইপ আছে, কোন টাইপে কি কি থাকে ওইগুলি আপনারা একদম খুব ভালো করে পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়ার যে টাইপ 2A আর টাইপ 2B, এটার মধ্যে কি আছে, এখানে হচ্ছে মেডুলারি কার্সিনোমা হয়। তো মেডুলারি কার্সিনোমাটা এই কারণে ফ্যামিলিয়াল, তার মানে যদি কোনো একটা হিস্ট্রি থাকে এরকম, যে একটা ইয়াং মেয়ে, তার হচ্ছে যে থাইরয়েডের নোডিউল, তার ফ্যামিলির হচ্ছে বাবা হচ্ছে থাইরয়েড ক্যান্সারে মারা গেছে, কি ধরনের ম্যালিগনেন্সি হতে পারে? আপনার কিন্তু উত্তর দিতে হবে কি মেডুলারি কার্সিনোমা, কারণ মেডুলারি কার্সিনোমা হচ্ছে ফ্যামিলিয়াল ডিসপোজিশন আছে। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এর জন্য। হ্যাঁ, এবং এই মেডুলারি কার্সিনোমা কি হয়, এরাও কিন্তু হেমাটোজেনাস রুটে স্প্রিড করবে। আচ্ছা, এরপরে আসুন হচ্ছে লিম্ফোমা কি? লিম্ফোমাও কিন্তু হচ্ছে যে খুব কমন, এবং এই জায়গাতে যেটা ইম্পর্টেন্ট আর কি, যে লিম্ফোমা কিন্তু এই যে আমরা একটু আগে পড়ে আসি না, হাশিমোটো থাইরয়েডাইটিস কিন্তু লিম্ফোমার জন্য একটা রিস্ক ফ্যাক্টর। তো কোনো সিনারিও যদি এরকম থাকে যে রোগীর থাইরয়েডাইটিস ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে রোগীর থাইরয়েড গ্ল্যান্ড বড় হচ্ছে, তাইলে আপনাকে উত্তর দিতে হবে এটা হচ্ছে লিম্ফোমা। এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এই তাহলে হচ্ছে যে আমরা এটার গ্রসলি
কোনটার কি ডিফারেন্সিয়েটিং পয়েন্ট সেটা আমরা দেখলাম। এখন আমরা একটু দেখি যে আমরা কি ট্রিটমেন্ট করতে পারি বা কিভাবে ডায়াগনোসিস করতে পারি। আমি এটা একটু মুছে দিলাম। আচ্ছা, প্যাপিলারির ক্ষেত্রে যেটা করতে হবে, যে প্যাপিলারিটা আপনি যদি এফএনএসি করেন, হ্যাঁ, এই যে একটু আগে যে আমরা বললাম যে ব্রেস্টের ক্ষেত্রে আমরা কিন্তু এক্সিলাতে এফএনএসি করলে ব্রেস্ট টিস্যুতে কিন্তু এফএনএসি করি না, বাট থাইরয়েডের ক্ষেত্রে কিন্তু আমরা এফএনএসি কেই গুরুত্ব দেই। হ্যাঁ, তো প্যাপিলারি কার্সিনোমার ক্ষেত্রে আপনি কিন্তু এফএনএসি করে 100% শিওর হইতে পারবেন যে এটা প্যাপিলারি কার্সিনোমা। বাট ফলিকুলার কার্সিনোমাতে কিন্তু আপনি এফএনএসি করে শিওর হইতে পারবেন না যে এটা কি ফলিকুলার কার্সিনোমা নাকি ফলিকুলার অ্যাডেনোমা। সুতরাং যদি কোনো জায়গাতে আপনার কাছে মনে হয় যে ফলিকুলার প্যাথোলজি, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ডায়াগনোসিস কনফার্ম করতে হবে কিন্তু হেমিথাইরয়েডেক্টমি করে। যে সাইডের লোবে আপনার লাম্পটা আছে, মানে নোডিউলটা আছে, সেই লোবটা পুরোটা কেটে পরীক্ষায় পাঠাইতে হবে। তারপরে কিন্তু আপনি শিওর হইতে পারবেন এটা কি ফলিকুলার কার্সিনোমা নাকি ফলিকুলার অ্যাডেনোমা। অ্যানাপ্লাস্টিকের ক্ষেত্রে আমরা হচ্ছে এফএনএসি করতে পারি, কোনো সমস্যা নাই। মেডুলারির ক্ষেত্রেও আমরা এফএনএসি করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে আবার এফএনএসি করে লাভ নাই, এখানে আমাকে করতে হবে হচ্ছে কোর বায়োপসি। এই পয়েন্টগুলি, ছোট ছোট পয়েন্টগুলি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা কি ট্রিটমেন্ট করব? প্যাপিলারির ক্ষেত্রে আমরা কি বলছি, এখানে লিম্ফ নোড ইনভলভ হয়, তাই না? তার মানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে টোটাল থাইরয়েডেক্টমি করতে হবে এবং তার সাথে আমাকে কি করতে হবে, লিম্ফ নোড ডিসেকশন করতে হবে। ঠিক আছে। ফলিকুলারের ক্ষেত্রে কি করবেন, ফলিকুলার যখন ডায়াগনোসিস আছে তার মানে কি অলরেডি এটাতে হেমিথাইরয়েডেক্টমি করা আছে, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে করতে হবে কমপ্লিশন থাইরয়েডেক্টমি। বাকি যেটুকু আছে সেটুকু আপনিও কাটা ফলাই দিবেন। তারপরে আপনি কি করবেন, আপনি এখানে লিম্ফ নোড ফালাইতে পারেন, বাট অতটা জরুরি না। অ্যানাপ্লাস্টিকের ক্ষেত্রে কি করবেন, অ্যানাপ্লাস্টিক এত বেশি অ্যাগ্রেসিভ যে এইটারে হচ্ছে যে কুলায়ে পারা যায় না। সুতরাং হচ্ছে যে অ্যানাপ্লাস্টিকের ক্ষেত্রে আপনার টার্গেট থাকবে কি, টার্গেট থাকবে হচ্ছে রেডিওথেরাপি দেওয়া। এবং ইউজুয়ালি যেটা এত অ্যাগ্রেসিভ, যেখানে আমরা প্যালিয়েটিভ রেডিওথেরাপি ছাড়া আর কিছু দিতে পারি না। আচ্ছা, তারপর হচ্ছে মেডুলারি থাইরয়েড কার্সিনোমাতে কি করবেন। মেডুলারিও কিন্তু আমরা বলছি যে হচ্ছে যে এখানে কি হয়, যে আমাদের টোটাল থাইরয়েডেক্টমি করতে হবে। এবং মেডুলারি কিন্তু হচ্ছে যে হেমাটোজেনাস রুট স্প্রেড হয় বা লিম্ফ নোডও কিছু চারপাশে থাকে, এই কারণে আমরা এই ক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে যে সেন্ট্রাল নোড ডিসেকশন করব। লিম্ফোমার ক্ষেত্রে কি করব, লিম্ফোমার ক্ষেত্রে আমার ট্রিটমেন্ট হচ্ছে কোর বায়োপসি করে এখানে হচ্ছে যে রেডিওথেরাপি দেওয়া। এই হচ্ছে মোটামুটি আমাদের ট্রিটমেন্ট মোডালিটি গুলো। আমি এটা আপনাদেরকে আবার একটু দেখাবো, আরেকটা টপিক কথা একটু বলে নেই, তারপরে হচ্ছে যে আমরা এই করি, আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি আবার। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি যে একটু আগে আমরা ব্রেস্ট সিস্ট দেখলাম, এবার একটা থাইরয়েড সিস্ট, এটা আমি কি করব। ব্রেস্ট সিস্টের ক্ষেত্রে আমরা যেভাবে দেখছি, থাইরয়েড সিস্টের ক্ষেত্রে আবার এটা একটু ডিফারেন্ট। হ্যাঁ, কিরকম ডিফারেন্ট, যদি থাইরয়েড সিস্ট থাকে তাহলে আপনি কি করবেন, অ্যাসপিরেট করবেন। অ্যাসপিরেট করার পরে ধরেন আবার জমছে, আপনি আবার রিপিট অ্যাসপিরেট করবেন। তারপরে ধরেন আবার জমছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, তখন আপনি স্ক্লেরোথেরাপি দিতে পারেন। স্ক্লেরোথেরাপি দিয়ে এটারে হচ্ছে যে একদম পুরো ফাইব্রোসিস করে ফেললেন। তারপরেও যদি হয় তখন আপনাকে এখানে সার্জারি করতে হবে, সেটা হেমিথাইরয়েডেক্টমি হতে পারে। বোঝা গেছে কি, এই জিনিসটা আজ আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখেন ব্রেস্টের ক্ষেত্রে কি ছিল, রিপিট যখনই হয় তখনই কিন্তু আমাকে একদম অ্যালার্ট হয়ে যাবে, হ্যাঁ ম্যালিগনেন্সি নাকি। বাট এর ক্ষেত্রে কিন্তু আপনি সময় নিতে পারবেন, এবং এইটাই আপনাদের ম্যানেজমেন্টটা আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি হচ্ছে যে একটু আপনাদেরকে কোথায় গেল এটা, এটা একটু দেখাই। আমাদের থাইরয়েডে মোটামুটি কিন্তু বলা শেষ, এরপরে আমাদের আর অল্প টপিক আছে, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। আমরা প্যারাথাইরয়েড নিয়ে কথা বলবো, একদম ঠান্ডা মাথায় শুনতে হবে এটা। প্যারাথাইরয়েডটা খুব ইম্পর্টেন্ট, প্যারাথাইরয়েড থেকেও প্রচুর প্রশ্ন আসে। আজকে অনেক কিছু আছে, ঠান্ডা মানে ভালোভাবে পড়ে ফেলতে হবে সব। আচ্ছা, আজকে সাইটটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই যে দেখেন কি কি কোথায় কি করবো আমরা, দেখেন লার্জ মাল্টিনোডুলার গয়টারের ক্ষেত্রে আমরা কি করব, টোটাল থাইরয়েডেক্টমি করব। টক্সিক যদি কোনো নোডিউল থাকে, টক্সিক নোডিউল বলতে কি বোঝায়, ধরেন যে ফলিকুলার অ্যাডেনোমা ছিল রোগীর, ফলিকুলার অ্যাডেনোমাটা যেটা, সেটা হচ্ছে যে আপনার হঠাৎ করে ফাংশনিং হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করতে হবে, হেমিথাইরয়েডেক্টমি করে ফেলতে হবে। তারপর ফলিকুলার লেশন যদি থাকে, অর্থাৎ যে কোনো ফলিকুলার লেশন থাকলে তো আপনি কি করবেন, আপনি কিন্তু হেমিথাইরয়েডেক্টমি করে কিন্তু ডায়াগনোসিসটা এস্টাবলিশ করতে হবে, এটা তো আমরা বুঝতেই পারতেছি।
আচ্ছা, তারপরে ধরেন যে টক্সিক নডিউল, সেটা কিন্তু মাল্টি নডিউলার গয়টার, মানে আপনার পুরা থাইরয়েড জুড়ে অনেকগুলি ছোট ছোট নডিউল আছে, কিন্তু লেফট সাইডের একটা নডিউলকে আপনি দেখলেন যে এটা হচ্ছে ফাংশনিং এবং এটা হাইপার থাইরয়েডিজম করতেছে, তার মানে এটা হচ্ছে টক্সিক নডিউল। সেক্ষেত্রে আপনি লেফট সাইডে কি করতে পারেন, হেমিথাইরয়েডমি করে দিতে পারেন, যদি বাকি জায়গায় তার কোনো সিমটম না থাকে। বাট যদি শুধু লার্জ মাল্টিনোডুলার গয়টার অন্য জায়গাতেও কোনো সিমটম আছে, প্রেশার সিমটম হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টোটাল থাইরয়েডমি করতে হবে। ক্লিয়ারলি একটু শুনে রাখেন যে মাল্টিনোডিউলার গয়টার যদি একটা গয়টারের মধ্যে একজন ফাংশনিং হয়ে যায়, ইন দ্যাট কেস আমি কি করব, আমি হচ্ছে যে ওইদিকে হেমিথাইরয়েডমি করে ফেলতে পারি, যদি না অন্যদিকে আর কোনো সিমটম না থাকে। বাট অন্য দিকের কারণেও যদি সিমটম থাকে, তাহলে আমাকে কি করতে হবে, টোটাল থাইরয়েডেক্টমি করে ফেলে দিতে হবে। আর এনি ফলিকুলার লেশন আপনাকে কি করতে হবে, হেমিথাইরয়েডেক্টমি করতে হবে। কেন? তার কারণ ফলিকুলার লেশন এটা কি ফলিকুলার অ্যাডেনোমা নাকি ফলিকুলার কার্সিনোমা, এটা আপনাকে এস্টাবলিশ করতে হবে, এবং সেটা এফএনএসি করে করা যায় না। আচ্ছা, এরপর হচ্ছে প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা। দেখেন আমরা কি করলাম, টোটাল থাইরয়েডেক্টমি প্লাস সেন্ট্রাল কম্পার্টমেন্ট নোডাল ডিসেকশন করলাম। ফলিকুলার থাইরয়েড ক্যান্সারে কি করলাম, টোটাল থাইরয়েডেক্টমি করলাম। বাট এখানে নোডের ক্ষেত্রে অতটা আমাদের ইম্পর্টেন্স নাই। কেন? কারণ ফলিকুলার তো মেইনলি হচ্ছে হেমাটোজেনাস স্প্রিড হয়ে যায়, এই কারণে লিম্ফ নোডটা আমাদের জন্য অতটা জরুরি না। অ্যানাপ্লাস্টিক কি এত বেশি অ্যাডভান্স যে যখন প্রেজেন্ট করে এটা অলরেডি প্যালিয়েশন ছাড়া কোনো উপায় থাকে না। মেডুলারি কার্সিনোমাতে কি করব, এখানে আমি টোটাল থাইরয়েডেক্টমিও করব, সেন্ট্রাল কম্পার্টমেন্ট ডিসেকশনও করব, কারণ এখানে হেমাটোজেনাস হয়, লিম্ফোজেনাস হয়। লিম্ফোমা করলে আমি কি করবো, ওই যে বলছিলাম যে আমি কিন্তু এফএনএসি করতে পারবো না, আমাকে কোর বায়োপসি করতে হবে, তারপর রেডিওথেরাপি দিতে হবে। আচ্ছা, পারসিস্টেন্ট রিফিলিং সিস যদি হয়, সেক্ষেত্রে আমি কি করব, বারবার টানতেছেন আবার হচ্ছে পানি জমতেছে, স্ক্লেরোথেরাপি দিয়ে সার্জারি করতে হবে। গ্রেভস ডিজিজ উইথ সিগনিফিক্যান্ট আই সাইন, প্রোপটোসিস আছে, তাহলে আপনাকে টোটাল থাইরয়েডেক্টমি করতে হবে। কারণ আপনি যদি এখানে আয়োডিন থেরাপি দেন, তাহলে কি হবে, চোখ আরো বাইরে বের হয়ে আসবে। আর গ্রেভস ডিজিজ উইদাউট সিগনিফিক্যান্ট আই সাইন হলে আপনাকে কি করতে হবে, রেডিও আয়োডিন দিতে পারেন, সার্জারি করতে পারেন, রোগী যেটা চায়। এই হচ্ছে মোটামুটি আমাদের থাইরয়েডের ডিজিজ। আরো কিছু টপিক আছে, বাকিগুলি আপনারা রিডিং পড়লেই পারবেন বলে আমি এগুলি হচ্ছে যে আর এটা ডিসকাস করতেছি না। আমি এবার আরেকটা এক্সক্লুসিভ এবং খুবই ইম্পর্টেন্ট টপিকে চলে যাই, সেটা হচ্ছে প্যারাথাইরয়েড। এটা প্রত্যেকটা টপিক থেকে হচ্ছে আপনার প্রশ্ন আসবে, প্রতি বছর প্যারাথাইরয়েড থেকে প্রশ্ন আসে, প্রতি বছর থাইরয়েড থেকে প্রশ্ন আসে, প্রতি বছর ব্রেস্ট থেকে প্রশ্ন আসে, প্রিন্সিপাল অফ সার্জারির মধ্যেও আসে, আবার হচ্ছে অ্যাপ্লাইড বেসিক সায়েন্সের প্যাথোলজি পার্টের মধ্যেও আসে। সুতরাং খুবই ইম্পর্টেন্স দিয়ে কিন্তু এই আজকের লেকচারটা আপনাকে পড়তে হবে। এখন প্যারাথাইরয়েডের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমি আপনাদের বলে আসছিলাম যে হাইপার ক্যালসিয়ামিয়ার ফার্স্ট ম্যানেজমেন্ট কি। আমি আশা করি আপনাদের মনে আছে, হাইপার ক্যালসিয়ামিয়ার ফার্স্ট ম্যানেজমেন্ট দিবে। প্যারাথাইরয়েড হরমোন কি করে, ক্যালসিয়াম বাড়ায়, বাট কি করে, ফসফেট কিন্তু কমায় দেয়। ক্যালসিটনিন কি করে, সে ক্যালসিয়ামও কমাই দিবে ব্লাড থেকে, আবার কি ফসফেটও কিন্তু কমাই দিবে ব্লাড থেকে। এইটুকু তো আপনাদের মনে আছে নাকি? এই পর্যন্ত তা ক্লিয়ার? আমরা এইটা কিন্তু বোঝা খুব জরুরি। হ্যাঁ, আমাদের এই কয়েকটা কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে। প্রথম কথা যেটা, হ্যাঁ, তাহলে আমরা এইটা জেনে গেলাম, ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফেট দুটোই বাড়াবে। প্যারাথাইরয়েড হরমোন ক্যালসিয়াম বাড়াবে বাট ফসফেট কমাবে, ক্যালসিটনিন ক্যালসিয়ামও কমাবে, ফসফেটও কমাবে। কোথা থেকে? ব্লাড থেকে। এবার আমরা চলে যাই প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোথায় কি ঘটনা ঘটবে। আচ্ছা, প্রাইমারিতে কি হবে? প্রাইমারিতে যেটা হবে, আমরা একটু যেমন দেখছি যে প্রাইমারি থাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম, সেখানে কি হয়, থাইরয়েডের সিক্রেশন বাড়ে। তার মানে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম যদি হয়, তার মানে কি হবে, প্যারাথাইরয়েডের সিক্রেশন বাড়বে। তার মানে কি হবে, পিটিএইচ বেড়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট কথা। পিটিএইচ বাড়ার কারণে তখন কি হবে, তখন যেটা হবে সেটা হচ্ছে যে রোগীর প্যারাথাইরয়েড হরমোন কি করবে, রোগী হচ্ছে ক্যালসিয়ামের পরিমাণ বডিতে বাড়ায় দিবে, আর ফসফেটের পরিমাণ কি করবে, সে কিন্তু কমায় দিবে। ক্লিয়ার এটুক? তাহলে দেখেন কি হবে, যে প্যারাথাইরয়েড হরমোন থাকবে এলিভেটেড, ক্যালসিয়াম হয়ে যাবে এলিভেটেড, ফসফেট হয়ে যাবে লো। তার এখানে প্রাইমারি প্যাথোলজি কোনটা? প্রাইমারি প্যাথোলজি হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন এখানে বেড়ে যাওয়ার কারণে বাকি ক্যালসিয়াম এবং ফসফেটে এই চেঞ্জটা হইছে। তাহলে এখন প্যারাথাইরয়েড হরমোন কেন বেড়ে যাচ্ছে? ওয়াই? আমরা জানি যে আমাদের 4টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, তাই না? রাইট সাইডে সুপিরিয়র ইনফেরিয়র, লেফট সাইডে সুপিরিয়র ইনফেরিয়র। এখন প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমের প্রধানতম কারণ হচ্ছে অ্যাডেনোমা। এই যে 4 জন, এই 4 জনের মধ্যে যে কোনো একজনের অ্যাডেনোমা হয়েছে, এই কারণে প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে গেছে। খুব কম ক্ষেত্রে কি থাকতে পারে, প্যারাথাইরয়েড কার্সিনোমা থাকতে পারে। তাহলে
এটার প্রধানতম কজ হচ্ছে কি, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের প্রধান কজ হচ্ছে আমাদের অ্যাডেনোমা। কোথায়? 4 জনেরই কি অ্যাডেনোমা হয় না, যে কোনো একজন অ্যাডেনোমা হয়েছে, আর খুব কম ক্ষেত্রে কার্সিনোমাও থাকতে পারে। এখন সেকেন্ডারিটা কি? সেকেন্ডারির ক্ষেত্রে যেটা হয় যে এখানে তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে প্যারাথাইরয়েড হরমোনের সমস্যা না, এটা অন্য কোথাও সমস্যার কারণে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেছে। কোথায় হতে পারে? এইটা হয় হচ্ছে সোললি আফটার ক্রনিক রেনাল ফেইলিওর। কার পরে হয়? ক্রনিক রেনাল ফেইলিওরের পরে হয়। তো ক্রনিক রেনাল ফেইলিওরে কি হয়? ক্রনিক রেনাল ফেইলিওরে যেটা হয় যে সেটা হচ্ছে যে ভিটামিন ডির পরিমাণ কমে যায়, তাই না? ভিটামিন ডির পরিমাণ কিন্তু কমে যায়। ভিটামিন ডি যদি কমে যায় তাহলে কি হয়? ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়, ঠিক কিনা? এখন ক্যালসিয়ামের পরিমাণ যখন কমে যাবে তখন কি হয়? ভিটামিন ডির কারণে কিন্তু ফসফেটও কমে যাওয়ার কথা, বাট ফসফেট এখানে বাড়তি থাকে। কেন থাকে? কারণ কিডনি যেহেতু ক্রনিক রেনাল ফেইলিওরে আছে, কিডনি হচ্ছে ফসফেট এক্সক্রিট করতে পারে না, এবং আমরা জানি যে ক্রনিক কিডনি ডিজিজে কিন্তু হাইপার ফসফেটেমিয়া হয়, তাই না? তার মানে ফসফেট কিন্তু বেড়ে গেছে। এখন তাহলে আপনি দেখেন যে প্যারাথাইরয়েড হরমোন কি করে? সে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়, ফসফেটের পরিমাণ কমায়। আর এই জায়গাতে কি হচ্ছে দেখেন, এইখানে কিন্তু যেটা হচ্ছে মানে প্রাইমারি প্যাথোলজি যেটা হচ্ছে, যেখানে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাচ্ছে আর ফসফেটের পরিমাণ বেড়ে যাচ্ছে। এইটা তাহলে কি? এটা কিন্তু প্যারাথাইরয়েড হরমোনের সিক্রেশনকে ধাম ধাম করে বাড়ায় দিবে। তাহলে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেল। তাহলে ক্রনিক রেনাল ফেইলিওরের কারণেই হচ্ছে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়। কেন? কারণ ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় আর ফসফেট এক্সক্রিশন হয় না বলে ফসফেটের পরিমাণ বেড়ে যায়। ফলে কি হয়? প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণও বেড়ে যায়। এখন প্যারাথাইরয়েড হরমোন তো বেড়ে গেছে, তাই না? সে এখন কি করবে? এটা কিন্তু কারেক্ট করার চেষ্টা করবে। সে তখন কি করবে? এই জায়গাতে ক্যালসিয়াম যেটা আছে, এই ক্যালসিয়ামটাকে আপনি কি পাবেন? হয় লো থাকবে অথবা নর্মাল হয়ে যেতে পারে, কারণ সে তো প্যারাথাইরয়েড হরমোন অনেক কিছু সিক্রেটেড হয়ে কিন্তু এটা বেড়ে গেছে। আচ্ছা, আর ফসফেটের ক্ষেত্রে কি হবে? সে তো ফসফেটকে কমানোর চেষ্টা করে, বাট প্যারাথাইরয়েড হরমোন ফসফেটকে কমায় কিভাবে? সে কিন্তু রেনাল এক্সক্রিশন বাড়ায় দেয় এবং রিঅ্যাবজর্পশন কমায় দেয়। বাট এখানে তো কিডনি নষ্ট, তাই না? সুতরাং এখানে কিন্তু সে ফসফেটকে খুব বেশি পরিবর্তন করতে পারবে না, কারণ কিডনি তো ফাংশন করতেছে না। এই কারণে ফসফেট কিন্তু আবার এলিভেটেডই থাকবে। বোঝা গেছে কি? তার মানে আপনি এমন একটা সিনারিও পাবেন, সেখানে কি হবে? ক্যালসিয়ামটা আপনি লো পেতে পারেন, নর্মালও পেতে পারেন, আর ফসফেটটা থাকবে এলিভেটেড, প্যারাথাইরয়েড হরমোনটা থাকবে রেজ। এই সিনারিও দেখে আপনাকে বুঝতে হবে। এবং রোগীর কি থাকবে? সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে রোগীর ক্রনিক রেনাল ফেলিওরের সেটিং থাকবে। ওরা কিভাবে বলবে ক্রনিক রেনাল ফেলিওর? হয়তো আপনাকে জিএফআর দিয়ে দিবে, হ্যাঁ, বা বলবে যে ক্রনিক রেনাল ফেলিওরের রোগী। এটা দেখে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে এই জায়গাতে কি হবে? প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কি ছিল? একটা অ্যাডেনোমা বা টিউমার ছিল। আর এখানে কি হচ্ছে? সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কিন্তু হচ্ছে হাইপারপ্লেসিয়া। কেন? কারণ রোগী ওই আমাদের যে প্যারাথাইরয়েড, সে কিন্তু কন্টিনিউয়াস স্টিমুলেশনের মধ্যে আছে, যে তাকে আরো বেশি প্যারাথাইরয়েড তৈরি করতে হবে। এই কারণে কি হবে? হাইপারপ্লেসিয়া হবে। এইটাও কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। কি বলবে? প্রশ্ন করবে যে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমে কি প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়? উত্তর হবে হচ্ছে কি? হাইপারপ্লেসিয়া। এখন পর্যন্ত তো ক্লিয়ার আশা করি আপনারা সবাই। এর পরেরটা কি হচ্ছে? টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এখানে কখন হয়? এটা হচ্ছে যে যখন ক্রনিক রেনাল ফেইলিওরের ডিজিজের আমরা ট্রান্সপ্ল্যান্ট করে ফেলবো, তখন কি হবে? তখন হবে হচ্ছে টার্সিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। মানে এখানে কি হচ্ছে? যে কারণে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজমটা হচ্ছিল, অর্থাৎ ক্রনিক রেনাল ফেইলিওর, সেইটা এখন ঠিক হয়ে গেছে। তার মানে একটু আগে যেটা ছিল যে ক্যালসিয়াম সবসময় কম ছিল দেখে প্যারাথাইরয়েড হরমোন বেশি রিলিজ হলো, ফসফেট বেশি ছিল দেখে প্যারাথাইরয়েড হরমোন বেশি রিলিজ ছিল, সেই স্টিমুলাসটা আর এখন নাই। কারণ কি? রোগী কিন্তু অলরেডি কারেক্টেড, রোগী এখন নতুন ব্র্যান্ড নিউ কিডনি নিয়ে ঘুরতেছে। বাট এখানে কি হচ্ছে? আমরা বলছি যে অলরেডি কিন্তু রোগীর হাইপারপ্লেসিয়া আছে, তাই না? তো কিডনি ক্রনিক কিডনি ডিজিজের রোগীর ট্রান্সপ্ল্যান্ট করার পরও মোটামুটি 1 বছর পর্যন্ত এই হাইপারপ্লেসিয়ার কারণে কিন্তু প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বাড়তি থাকবে। ফলে কি হবে? রোগীর প্যারাথাইরয়েড কিন্তু কন্টিনিউয়াসলি বেশি, তাই না? তার মানে রোগীর প্রাইমারি প্যাথোলজি এখানে হচ্ছে ইনক্রিজড প্যারাথাইরয়েড হরমোন। এখন সে কি করতেছে দেখেন, সে কিন্তু এই যে ক্যালসিয়াম যেটা লো অথবা নর্মাল ছিল, সেটা এখন তাহলে বাড়ায় কি করবে? সে এটাকে বাড়ায় হচ্ছে নর্মাল অথবা হাই করবে। আর ফসফেটকে কি করবে? ফসফেট লেভেলকে এখন সে এলিভেটেড থেকে কমায় দিবে। তাহলে ফসফেট লেভেলটা কি হতে পারে? ফসফেট লেভেলটা নর্মাল হবে অথবা লো হয়ে যাবে। বোঝা গেছে কি এই পর্যন্ত? এটা কি ক্লিয়ার? হ্যাঁ, টার্সিয়ারিটা আবার একটু বলবেন। টার্সিয়ারিতে কি হচ্ছে দেখেন, যে আমাদের এখানে কি, যে আমার যে কারণে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হচ্ছিল, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ, তার ক্রনিক কিডনি ডিজিজটা আমরা কারেক্ট করে ফেলছি। সেটা কি কিভাবে করছি? আমরা হচ্ছে ট্রান্সপ্ল্যান্ট করে ফেলছি। তাহলে এখন রোগীর কি হচ্ছে?
তার কন্টিনিউয়াসলি কিডনির কারণে যে লো ভিটামিন ডি ছিল সেটা আর হচ্ছে না, ফলে কন্টিনিউয়াসলি রোগীর যে ক্যালসিয়াম লো ছিল সেটাও এখন আর থাকছে না, রোগী যে ফসফেট এক্সক্রিট করতে পারছিল না সেটাও থাকছে না। বাট তার প্যারাথাইরয়েড হরমোন কিন্তু এখনো বেশি সিক্রেটেড হচ্ছে, কারণ কি রোগীর হাইপারপ্লেসিয়া তো অলরেডি হয়ে আছে, সেটা কারেক্ট হতে তো সময় লাগবে। এই কারণে তখন কি হবে, প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণ অনেক বেশি থাকবে। বাট প্যারাথাইরয়েড হরমোনের পরিমাণ বেশি থাকলে এখন সে কি করবে, সে তো ক্যালসিয়ামের পরিমাণ বাড়াই দিবে, তাই না? তো ক্যালসিয়াম সেকেন্ডারিতে কি ছিল, লো ছিল অথবা নর্মাল ছিল, এই যে দেখেন এটা, তাই না, লো ছিল অথবা নর্মাল ছিল, তাহলে সে এখন এটাকে বাড়ায় কি করবে, নর্মাল অথবা হাই করে ফেলবে। আর ফসফেট তো একটু আগে কি এলিভেটেড ছিল, কারণ সে ফসফেট এক্সক্রিট করতে পারতো না, কারণ এখন তো কিডনি নতুন, সে তো এখন ফসফেট এক্সক্রিট করতে পারবে। ফলে কি হবে, ফসফেটটা সে হাই লেভেল থেকে কমায় নর্মালে নিয়ে আসবে অথবা একদম কমায় লো করে ফেলবে, যে কোনো একটা আপনার থাকবে। এই পিকচার দেখে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে টারশিয়ারি হাইপার প্যারাথাইরয়েডিজম। বোঝা গেছে কি? জি ভাইয়া। এই তিনটাই যে স্লাইডে যা যা কথা বলা হলো এটা খুবই ইম্পর্টেন্ট, প্রচুর এই পরীক্ষাতে এটা এসে থাকে। হ্যাঁ, তার মানে আমি যদি আপনাকে একদম সিম্পলিফাই করে দেই, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম একদম সিম্পল, আপনি খালি দেখবেন যে প্যারাথাইরয়েড হরমোন বেশি আছে কিনা, হ্যাঁ বেশি আছে। তারপর আপনি দেখবেন প্যারাথাইরয়েড হরমোন বেশি থাকলে আমার ক্যালসিয়াম বাড়তে থাকার কথা, ফসফেট কম থাকার কথা, আছে কিনা, আছে। বাস, আপনি কথা হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এরপরে আপনি সেকেন্ডারি আর টারশিয়ারি ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে কোনো সিনারিওর কথা উল্লেখ করে কিনা। যদি বলে যে ক্রনিক রেনাল ফেলিওর আছে অথবা কোনো ক্লু থাকে যেটা ইন্ডিকেট করতেছে যে তার রেনাল ফেলিওর আছে, তাহলে উত্তর হচ্ছে সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম। আর যদি দেখেন যে ক্লু দিছিল তারপর বলছে যেটা কারেক্ট করা হয়েছে, ট্রান্সপ্লান্ট করা হয়েছে বা এখন হিমোডায়ালিসিস এর মধ্যে আছে, খুব ভালো আছে রোগী, তাহলে এটা চলে যাবে হচ্ছে টারশিয়ারির মধ্যে। বোঝা? খুব 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 ইম্পর্টেন্ট স্লাইড, আপনারা এই সিনারিগুলি দেখবেন এবং কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবেন, আমরা এটা হচ্ছে এটা আমি আবার আপনাদেরকে দরকার হলে বুঝাই দেব। আর এই যে প্যাথোলজিক্যাল চেঞ্জ দেখেন যে প্রাইমারিতে অ্যাডেনোমা, সেকেন্ডারি এবং টারশিয়ারিতে হাইপারপ্লেসিয়া, এইটা হচ্ছে স্যারদের খুব পছন্দের প্রশ্ন, এমআরসিএস স্যারদের, এবং এটা নিয়ে কিন্তু অনেক আসে। এবং হাইপার প্যারাথাইরয়েডিজম, ক্যালসিয়াম মেটাবলিজম, এই ওভারঅল এটা তাদের খুবই পছন্দের টপিক। তাহলে আমরা একটু দেখি আমাদের লেকচারের পার্টটা এখানে কি আছে। দেখেন এখানে একদম হাইলাইট করে, কোনটা ভাইয়া ক্যালসিয়াম আর ফসফেট দুইটাই কমাচ্ছে কি? ক্যালসিটোনিন ভাইয়া? ক্যালসিয়াম এবং ফসফেট দুইটাই কমাবে হচ্ছে ক্যালসিটোনিন। হ্যাঁ, আর ক্যালসিয়াম আর ফসফেট দুইটাই বাড়াবে হচ্ছে ভিটামিন ডি। আর প্যারাথাইরয়েড হচ্ছে মাঝামাঝি, ক্যালসিয়াম বাড়াবে ফসফেট কমাবে। জি ভাইয়া। আচ্ছা, এখানে আরো কিছু ইন্ডিকেশন আছে, আমি এগুলি বললাম না, এটা আপনারা পড়লেই পারবেন যে কখন কখন আপনার সার্জারি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, টারশিয়ারির ক্ষেত্রে যেটা যে আমি বললাম যে এটা কিন্তু 12 মাস পর্যন্ত ফাংশনিং থাকে, তাই না? তার মানে 12 মাসের মধ্যে কিন্তু আপনি অপারেশন করতে যাবেন না, কারণ এই রোগীর 12 মাস পরে নিজে থেকে কমে যাওয়ার কথা, সুতরাং হুদা অপারেশন করে লাভ নেই। আচ্ছা, প্রাইমারি হাইপারটেনশন সব একই কথাবার্তা বারবার লেখা, আমি এগুলি আর হচ্ছে এখন রিপিট করলাম না। এরপরে আসি হচ্ছে যে আমরা প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার নিয়ে। হ্যাঁ, প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমার মানে কি, আমরা জানি যে প্যানক্রিয়াসে টোটাল 4 ধরনের সেল ছিল, তাই না? আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, পিপি সেল। আলফা সেল কি করে, গ্লুকাগন রিলিজ করে, বিটা সেল কি করে, ইনসুলিন রিলিজ করে, আর ডেল্টা সেল রিলিজ করে হচ্ছে সোমাটোস্ট্যাটিন। তো এদের প্রত্যেকটা থেকে কি হতে পারে, আমাদের কিন্তু হচ্ছে ম্যালিগনেন্সি ডেভেলপ করতে পারে। যেমন বিটা সেলের কারণে ইনসুলিনোমা হতে পারে, আলফা সেলের কারণে গ্লুকাগোনোমা হতে পারে, এই যে দেখেন গ্লুকাগোনোমা, আর ডেল্টা সেলের জন্য কি হতে পারে, সোমাটোস্ট্যাটিনোমা হতে পারে। তবে এইখানে আপনাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইনসুলিনোমাটা কিন্তু মোস্টলি বিনাইন। তো যেহেতু এটা বিনাইন এবং এটা কি দেখেন এই যেখানে একটা লেখা যে মেন টাইপ 1, মেন মানে কি মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাকে সিনারিও যখন দিবে তখন মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়াকে ইন্ডিকেট করেই কিন্তু সিনারিও দেবে। সুতরাং মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 1, টাইপ 2A আর টাইপ 2B, এখানে কোনটাতে কি হয় এটাকে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে, তাহলে আপনি এটা কোরিলেট করতে পারবেন। তো যেটা বলতেছিলাম আর কি, যে যেহেতু এটা লিশনগুলি বিনাইন, ইনসুলিনোমার ক্ষেত্রে আপনাকে রেডিক্যাল সার্জারি করার দরকার নাই, আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট ইনিউক্লিয়েট করতে হবে। কিন্তু গ্লুকাগোনোমা হচ্ছে উল্টা, এই শালারা হচ্ছে একদম পুরোপুরি মেটাস্ট্যাটিক থাকে আর কি, মানে খুব অ্যাডভান্স থাকে। সুতরাং এদের ক্ষেত্রে কিন্তু আপনার কোনো একটা অপশন থাকে না। মোস্ট অফ দি কেসেস আমরা একটা যেমন দেখলাম যে অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ম্যালিগনেন্সি ক্ষেত্রে কি ছিল যে আমাদের কিন্তু প্যালিয়েশনে যাইতেছে, কারণ এত অ্যাগ্রেসিভ থাকে। তো এরাও হচ্ছে অনেকটা এরকম যে এত বেশি অ্যাগ্রেসিভ থাকে, বেশিরভাগ ডিজিজই থাকে মেটাস্ট্যাটিক অ্যাট প্রেজেন্টেশন, এবং আপনাকে কিন্তু কেমোথেরাপি দেওয়া লাগতে পারে। কোনো রোগী যদি ভাগ্য ভালো হয় এবং সে যদি নন মেটাস্ট্যাটিক স্টেজে আপনার কাছে আসে, তাহলে আপনাকে হুইপলস অপারেশন করে ফেলতে হবে, কারণ কি এটা এছাড়া কিউরেশন করা সম্ভব না। সোমাটোস্ট্যাটিনোমা আবার কি, সোমাটোস্ট্যাটিনোমা হচ্ছে যে খুবই স্লো গ্রোয়িং, ফলে এটার ক্ষেত্রে আপনার যেটা করতে হবে যে এই ক্ষেত্রে আপনি খুব সহজেই হচ্ছে যে এটাকে কেমোথেরাপি দিয়ে এটাকে চিকিৎসা করে রাখতে পারেন। আচ্ছা, এর বাইরে বাকিগুলো একটু রিডিং করলেই হবে। আমরা আমাদের লাস্ট টপিকটাতে একটু আসি, সেটা হচ্ছে ফিওক্রোমোসাইটোমা অ্যাডেনাল। আচ্ছা, অ্যাড্রেনাল লেশন
অ্যাড্রেনাল লেশন হচ্ছে আমাদের ইউরোলজির টপিক। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাড্রেনাল অপারেশন আমরাই করি আর কি। যেমন এই মুহূর্তে আমাদের একটা রোগী ভর্তি আছে, তার হচ্ছে আপনার বাইল্যাটারাল অ্যাড্রেনাল মাস, দুই সাইডের অ্যাড্রেনাল গ্ল্যান্ডে বিশাল টিউমার, এবং রোগী খুবই হতভাগা রোগী। তার সাথে আবার তার হচ্ছে একটা বড় রেট্রোপেরিটোনিয়াল মাস আছে। রেট্রোপেরিটোনিয়াল মাসটা তার হচ্ছে আপনার পুরা প্যারাস্পাইনাল মাসলকে ইনভলভ করে ফেলছে, এবং এমন অবস্থা যে তার পিঠে হাত দিলেও হচ্ছে মাস পাওয়া যায়, এবং তার অলরেডি আবার লোয়ার লিম্ব প্যারালাইসিসও ডেভেলপ করছে, কারণ ওই যে বনি ডিস্ট্রাকশন করে ভিতরের দিকে চলে গেছে। মানে মারাত্মক প্যাথেটিক অবস্থা, রোগীটাকে দেখলেই খারাপ লাগে। আমরা ভর্তি দিছিলাম আর কি, যে আমরা কেন ভর্তি দিচ্ছি এই রোগীকে। দেখেন, রোগী কিন্তু বেসিক্যালি হচ্ছে যে প্যালিয়েটিভ রোগী, তাই না, যে রোগীর কিন্তু বাঁচার কোনো চান্স নাই। আমরা ভর্তি দিচ্ছি ইভ্যালুয়েশন করার জন্য, যে এনি অ্যাড্রেনাল লেশন আপনি যদি পান তাহলে আপনাকে দেখতে হবে কি যে এটা সিমটোম্যাটিক কিনা। সিমটোম্যাটিক বলতে কি বোঝায়? আমরা জানি যে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে বেশ কিছু হরমোন রিলিজ হয়, তাই না? কি হয়, চোনা গ্লোমেরুলোসা থেকে অ্যালডোস্টেরন আসতেছে, তারপর কি ফ্যাসিকুলাটা থেকে কি আসতেছে, কর্টিসল আসতেছে, তারপর সেক্স হরমোনগুলি আসতেছে, তারপরে কি হচ্ছে অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন আসতেছে, তাই না? এগুলি কোনোটা যদি রিলিজ হয় তাহলে কি হবে, রোগী কিন্তু ফাংশনাল সিমটম ডেভেলপ করবে। অ্যালডোস্টেরন যদি বেশি হয় তাহলে কি রোগীর হাইপারটেনশন হবে, হাইপোক্যালেমিয়া হবে, কর্টিসল হলে কুশিং সিনড্রোম হবে, এটা হলে কি এটা হচ্ছে অ্যাড্রেনোজেনিটাল সিনড্রোম হবে, তারপরে এটা যদি হয় ফিওক্রোমোসাইটোম হবে, তাই না? তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এনি অ্যাড্রেনাল লেশন আপনি যদি পান আপনাকে ফাংশনাল ইভ্যালুয়েশন করতে হবে। এই হরমোনগুলি আছে, প্রত্যেকটা হরমোনকে টেস্ট করতে দিতে হবে। 2 নাম্বার কাজ কি, আপনাকে দেখতে হবে এটার সিটি ক্যারেক্টারিস্টিক্স কি, এটার ইমেজিং ক্যারেক্টারিস্টিক্স কি। যদি দেখা যায় যে এটার সাইজ হচ্ছে মোর দেন 3 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে যে যে এটার যে ইকো টেক্সচার, এটা যে টেক্সচার এটা হচ্ছে হোমোজেনাস, মানে এটাতে কোনো হেটেরোজেনাস কম্পোনেন্ট নাই, একই টাইপের চেহারা। তারপর যদি দেখেন এখানে লিপিড বেশি, এবং এটার যদি ওয়ালটা যদি থিন হয়, সরি এটা হচ্ছে লেস দেন 3 হবে, আমি একটু ভুল করছি। এই যে এটা হচ্ছে লেস দেন 3, যদি সাইজ হচ্ছে লেস দেন 3 সেন্টিমিটার হয়, যদি টেক্সচারটা হোমোজেনাস হয়, যদি লিপিড রিচ টিস্যু থাকে এবং থিন ওয়াল থাকে, তাহলে আপনি ধরে নেবেন এটা হচ্ছে বিনাইন। এই ফিচারের বাইরে অন্য কোনো ফিচার যদি থাকে তাহলে এটা হচ্ছে যে ম্যালিগন্যান্ট, সেক্ষেত্রে আপনাকে অপারেশন করে ফেলতে হবে। তাহলে অপারেশন ইন্ডিকেশন কি, একটা হচ্ছে সিমটোম্যাটিক হতে হবে, মোর দেন 3 সেন্টিমিটার হতে হবে, তারপর কি হেটেরোজেনাস ইকো টেক্সচার থাকতে হবে, লিপিড কম থাকতে হবে, ওয়াল ঠিক হতে হবে। তাহলে আপনি কি করবেন, এটাকে অপারেশন করে ফেলে দিবেন। তাহলে অ্যাড্রেনাল লেশনের ক্ষেত্রে দেখেন আপনার কোনো কনফিউশন নাই আর। 3 সেন্টিমিটারের বড় সাইজের লেশন, সেম দেখেন ব্রেস্ট ইয়ের মতো আর কি, ফাইব্রোডেনোমার মতো। 3 সেন্টিমিটারের বেশি বড় লেশন আপনি কেটে ফেলবেন, ফাংশনাল যদি হয় কেটে ফেলবেন। যদি ওয়াল থিক হয় বা হচ্ছে হেটেরোজেনাস ইকো টেক্সচার হয় বা লিপিড কম থাকে, তাহলে আপনি কি করবেন, অ্যাড্রেনাল লেশন কিন্তু কেটে ফেলবেন। এই হচ্ছে মোটামুটি অ্যাড্রেনাল লেশনের জিস্ট কথা। এর ভিতরে আরো ছোট ছোট কথাবার্তা আছে, সেগুলি পরীক্ষার জন্য অতটা ইম্পর্টেন্ট না, এবং রিডিং পড়লেই বুঝতে পারবেন, এই কারণে আমি এগুলি আর বলতেছি না। তাহলে এইটাও হচ্ছে যে আমাদের মোটামুটি অ্যাড্রেনাল লেশন। তাহলে আমরা এখন হচ্ছে যে আমাদের আজকের টপিক অলরেডি কভার করে ফেলছি। আমরা এখন একটু আমাদের ইএমআরস এর প্রশ্নগুলি দেখি। প্রথমটা একটু দেখেন। 43-year-old lady has undergone a total thyroidectomy for multinodular goiter. You are called to see her because of respiratory distress. তাহলে টোটাল থাইরয়েডেক্টমি করছেন, রোগীর এখন রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, রোগীর মার্কড স্ট্রাইডর আছে কিন্তু ওন্ড হেলদি কিন্তু সোয়েলিং আছে। তাহলে এটা কি কারণে হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? কন্টেন্ট হেমাটোমা। হ্যাঁ, কি আনসার হবে এটা? কি আনসার হবে এটা? এটা কি কন্টেন্ট হেমাটোমা? হ্যাঁ, কন্টেইনড হেমাটোমা। এখন আমি আপনাদেরকে বলি যে টোটাল থাইরয়েডেক্টমির পরে রোগীর যদি স্ট্রাইডরের কথা বলে, সেটা আপনি টোটাল 3টা কন্ডিশন হতে পারে। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে কন্টেইনড হেমাটোমা, 2 নাম্বার হচ্ছে ট্রাকিওমেলাসিয়া, আর 3 নাম্বার হচ্ছে হাইপোক্যালসেমিক টিটানি। কন্টেন্ট হেমাটোমা তো বুঝতেই পারতেছেন যে থাইরয়েড হরমোনের রিঅ্যাকশনারি হেমোরেজ খুব কমন, সুতরাং এখানে ব্লিডিং হতে পারে, অপারেশনের পরে ব্লিডিং হয়ে চাপ খেয়ে স্ট্রাইডর হতে পারে। ট্রাকিওমেলাসিয়াটা কি? ট্রাকিওমেলাসিয়াটা হচ্ছে যে আমরা জানি যে ট্রাকিয়ার ভিতরে একটা সি শেপড কার্টিলেজ থাকে,
এই কার্টিলেজটা একদম থিন হয়ে যায় এবং রোগী যখন এক্সপ্রেশন করে তখন ওইটা কলাপস করে যেতে পারে। এখন একটা বড় থাইরয়েড যদি থাকে, অনেক দিন ধরে এখানে থাইরয়েড আছে, ও কি করে আপনার ওই জায়গার উপরে চাপ দিয়ে থাইরয়েডের কার্টিলেজটাকে একদম থিন করে ফেলায়। তো যখন আপনি থাইরয়েডটাকে সরাই ফেলেন তখন কি তার চারপাশের সাপোর্ট তো সব সরে গেল, তখন যেটা হয় যে রোগী যখন এক্সপিরেশন করে তখন ওইটা পুরো কলাপস হয়ে যায় এবং স্ট্রাইডার ডেভেলপ করতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হতে পারে, ট্রাকিওমেলাসিয়াও কিন্তু একটা আনসার হতে পারে। আর হাইপোক্যালসিমিক টিটানিতে কিভাবে হবে, আমরা জানি টিটানি যখন হয় তখন কি হয়, বডিতে স্পাজম হয়। তো যদি ল্যারিঞ্জিও স্পাজম হয়, কি কেউ কি কিছু বললেন? হ্যাঁ ভাইয়া ভাইয়া ট্রাকিওমেলাসিয়া একটু আরেকবার বলবেন? ট্রাকিওমেলাসিয়াটা হচ্ছে যে সি শেপড কার্টিলেজটা একদম থিন হয়ে যায়, হ্যাঁ, যে ট্রাকিয়া, ফলে যেটা হয় যে ওটা কলাপস করে যায় যখন এক্সপিরেশন হয়, এক্সপিরেশনের সময় এটা হচ্ছে কলাপস করে যায়। কলাপস করে যাওয়ার কারণে কিন্তু স্ট্রাইডর ডেভেলপ করে। তো এই ক্ষেত্রে যেটা হয় আর কি, যে তাহলে আগে কেন কলাপস করে না? আগে কলাপস করার নেই কারণ যে আগেও কিন্তু থিন ছিল, বাট তার সাথে কিন্তু সাপোর্ট ছিল থাইরয়েড গ্ল্যান্ডের। তো এই কারণে সে তখন আগে কিন্তু কলাপস করে নাই, বাট এখন যখন আপনি থাইরয়েড গ্ল্যান্ডটা সরাই ফেলছেন তখন কিন্তু তার আর কোনো সাপোর্ট নাই, ফলে সে কি হবে, সে কিন্তু কলাপস করে যাবে এবং তখন কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস বা স্ট্রাইডর ডেভেলপ করতে পারে। আর 3 নাম্বার কারণ হচ্ছে হাইপোক্যালসিমিক টিটানি। থাইরয়েড অপারেশন করছেন, সাথে প্যারাথাইরয়েডও ফালাই দিচ্ছেন, রোগী তো হাইপোক্যালসেমিয়া হয়ে যাবে। হাইপোক্যালসেমিয়া হয়ে টিটানি হবে। টিটানি হলে আমরা জানি যে বডিতে স্পাজম হয়। তো আমরা জানি ল্যারিংসের মাসলও তো স্পাজম হতে পারে, ল্যারিঙ্গো স্পাজম হয়েও কিন্তু রোগীর স্ট্রাইডর হতে পারে। তাহলে আপনি কিভাবে বুঝবেন কোনটা? যদি কোনো সোয়েলিং এর কথা বলে অপারেটিভ সাইডে, তাহলে বলবেন কন্টেন্ট হেমাটোমা। যদি কোনো সোয়েলিং এর কথা না বলে, যে একদম ড্রাই এক্সেলেন্ট উন্ড, তাহলে আপনি উত্তর দিবেন হচ্ছে ট্রাকিওমেলাসিয়া। আর যদি কয়েকদিন পরে এই ঘটনাটা ঘটে এবং হচ্ছে যে আপনাকে আরো কিছু অন্য বডির অন্য পার্টসেও যে তার হচ্ছে যে সমস্যা হচ্ছে, যেমন ট্রিসমাসের কথা বলছে সেক্ষেত্রে, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে স্পাজমের কথা বলতেছে, সেক্ষেত্রে আপনি চুজ করবেন হচ্ছে হাইপোক্যালসেমিক টিটানি। আচ্ছা, এবার এটা দেখেন, 52-year-old women with known Hashimoto thyroiditis presents with a neck swelling. She describes it as rapidly increasing in size over 3 months and she complains of dysphagia to solid. On examination, there is an asymmetrical swelling of the thyroid gland. What is the most likely diagnosis? তাহলে হাশিমোটো থাইরয়েডাইটিস হঠাৎ করে বড় হয়, লিম্ফোমা। কি হবে? হ্যাঁ, লিম্ফোমা। এটা হবে লিম্ফোমা। আচ্ছা, এইটা দেখেন তো এবার, 48-year-old lady with thyrotoxicosis, ক্লিনিকে আসছে, কার্বিমাজল খায় কিন্তু খুব একটা ভালো কন্ট্রোল হয় না, অরবিটাল রেডিওথেরাপি দেওয়া হয়েছিল প্রোপটোসিসের জন্য, বাট এখন আবার তার রিল্যাপস হয়েছে। এখন কি করা যেতে পারে? কি করব আমরা? হিমিথেরাপি। আমরা হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি করব। ঠিক আছে, কারণ কি আমরা তো হচ্ছে রেডিও আয়োডিন এখানে দিতে পারবো না, কারণ প্রোপটোসিস আছে। আর আমরা জানি যে ড্রাগে যদি কাজ না করে তাহলে আমাদের অপশন হচ্ছে হয় রেডিও আয়োডিন অথবা কি, অথবা হচ্ছে যে আমাদের টোটাল থাইরয়েডেক্টমি। এখানে যেহেতু রেডিও আয়োডিন আমি দিতে পারছি না, আমাকে টোটাল থাইরয়েডেক্টমি করতে হচ্ছে। এই যে দেখেন, এটা দেখেন, 46-year-old ম্যান হসপিটালে ভর্তি হয়েছে ফিমোরাল শ্যাফট ফ্র্যাকচার নিয়ে, যখন সে বাইরে কুকুর নিয়ে হাঁটছিল তখন। আচ্ছা, এক্সামিনেশনে দেখা গেল নিউরোভাস্কুলার ডেফিসিট নাই, কিন্তু থাইরয়েডে একটা লার্জ ফার্ম নোডিউল আছে, কিন্তু কোনো লিম্ফ্যাডেনোপ্যাথি নেই। কি ডায়াগনোসিস? ফলিকুলার ক্লাসিক, একদম ক্লাসিক। এই জিনিসটাই হচ্ছে যে এই যে আপনাকে হচ্ছে বলবে যে এখানে কোনো লিম্ফ্যাডেনোপ্যাথি নাই, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, এবং হচ্ছে যে গলায় আপনি একটা থাইরয়েড নোডুল পাইছেন, উত্তর হচ্ছে ফলিকুলার থাইরয়েড ক্যান্সার। আচ্ছা, এটা কি হবে? 34-year-old female present with thyroid nodule. She has a family history of thyroid disease and both her sisters have undergone total thyroidectomies. Her past medical history include hypertension, which has been difficult to manage. What is the most likely underlying thyroid lesion? মেডুলারি থাইরয়েড ক্যান্সার। ফ্যামিলিয়াল যেহেতু, সুতরাং হচ্ছে মেডুলারি। আর এখানে কিন্তু মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়ার কথা কিন্তু ইন্ডিকেট করতেছে। আপনাদেরকে আমি একটু যদি এটা দেখাই ফেলি, মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া খুব ইম্পর্টেন্ট। এই যে দেখেন, এটা এই বক্সটা একদম আপনার পুরো ছোটস্থ করে ফেলতে হবে। এই যে দেখেন, মেন টাইপ 1 কি হয়, 3P দিয়ে মনে রাখতে পারেন। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে প্যারাথাইরয়েড অ্যাডেনোমা হয়, তার মানে হাইপারথাইরয়েডিজম হবে, তাই না? পিটুইটারিতে কি হতে পারে? পিটুইটারি টিউমার হতে পারে, প্রোল্যাক্টিনোমা হতে পারে, এসিটিএইচ হতে পারে, গ্রোথ হরমোন সিক্রেটিং অ্যাডেনোমা থাকতে পারে। আর প্যানক্রিয়াসে কি হবে? এই যে আইলেট সফট সেল টিউমার, জুলিন-গ্যারিলিসন সিনড্রোম। তার মানে আমরা যে একটু আগে প্যানক্রিয়াটিক টিউমারগুলি পড়লাম, ওইগুলি কিন্তু এখানে হতে পারে। এই 3P, তার মানে যদি এরকম আপনাকে বলে যে রোগীর হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, আবার রোগীর কি আছে,
গ্যালাক্টোরিয়া আছে, তাহলে কিন্তু কি বলবেন? উত্তর হচ্ছে মেন টাইপ 1। কারণ গ্যালাক্টোরিয়া হচ্ছে কেন? প্রোল্যাক্টিনোমার কারণে কিন্তু গ্যালাক্টোরিয়া হচ্ছে। বোঝা গেছে? বা যদি আপনাকে বলে যে প্যারাথাইরয়েড, হাইপার প্যারাথাইরয়েডিজম আছে, আবার রোগী প্রায়ই ফেইন্ট হয়ে যায়, তার মানে কি বুঝতে হবে? যেখানে ইনসুলিনোমা আছে, হাইপোগ্লাইসেমিয়া হয়ে এখানে বারবার সে ফেইন্ট করে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে মেন টাইপ 1। বুঝছেন? আর মেন টাইপ 2 তে কি হয় দেখেন, ফিওক্রোমোসাইটোমা। ফিওক্রোমোসাইটোমা কি হবে? এখানে তো আমরা জানি অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাড্রেনাল মেডুলারি হরমোন অনেক বেশি, তার মানে রোগীর কি থাকবে? রোগীর হচ্ছে প্রচুর হাই বিপি থাকবে, ব্লাড প্রেশার বেশি থাকবে, আবার মেডুলারি থাইরয়েড ক্যান্সারও আছে। তাহলে দেখেন এই রোগীটা কিন্তু একদম সেম এভাবেই আছে। খেয়াল করে দেখছেন যে 34 বছরের মহিলা, তার ফ্যামিলিতে হিস্ট্রি আছে এবং তার প্রেশার আছে, তার মানে এটা কিন্তু বেসিক্যালি মেন টাইপ 2। এবং মেন টাইপ 2 এতে কি থাকে দেখেন, আমরা দেখতে পাচ্ছি মেন টাইপ 2 তে মেডুলারি থাইরয়েড ক্যান্সার থাকে। আচ্ছা, এখানে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, মেন টাইপ 1 এ দেখেন কি প্যারাথাইরয়েড অ্যাডেনোমা, আর মেন টাইপ 2 তে কি থাকে? হাইপার প্যারাথাইরয়েডিজম। তো এই ক্ষেত্রে দুইটা কিন্তু একটু ডিফারেন্ট। এইখানে যেটা হয়, যেখানে হচ্ছে ইউজুয়ালি হাইপারপ্লেসিয়া থাকে, আর এটা তো হচ্ছে মানে অ্যাডেনোমা মানে তো হচ্ছে একটা নিওপ্লাস্টিক গ্রোথ। এই দুইটা জিনিস আপনাকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এটা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আচ্ছা, এরপরে এটা দেখেন, 18 বছরের মেয়ে, হ্যাঁ, 3টা নোডিউল ইন রাইট লোব অফ থাইরয়েড, এবং তার সাথে তার সার্ভাইকাল লিম্ফাডেনোপ্যাথি আছে। কি হতে পারে এটা? পেপিলারি কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমা। 3 নোডিউল তার মানে হচ্ছে মাল্টিপল লেশন, তাই না? আর কি লিম্ফাডেনোপ্যাথি আছে, তার মানে এটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। আচ্ছা, এই যে দেখেন, এটা কি? এটা হচ্ছে কিচ্ছু না, বড় গয়টার আছে এবং রোগীর হচ্ছে সিগনিফিক্যান্ট রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে। তাহলে কি করতে হবে? অপারেশন করে ফেলে দিতে হবে, তাই না? টোটাল থাইরয়েডেক্টমি করবো আমরা। এই প্রশ্নটা একটু দেখেন, এখানে রোগীর হচ্ছে অ্যাকিউটলি ইসকেমিক রাইট আর্ম, তার সাথে ফার্স্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, তার সাথে T4 লেভেল অনেক বেশি, TSH লেভেল অনেক কম। তাহলে কি ডায়াগনোসিস এটা? এটা আপনারা আমাকে মিলাই দিবেন। হাশিমোটোস থাইরয়েডিটিস। সিকিউ থাইরয়েড সিনড্রোম। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া সিকিউ থাইরয়েড সিনড্রোম। না রে ভাই, এটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। হ্যাঁ, থাইরোটক্সিকোসিসে কি হয়? হার্ট রেট বেড়ে যায়, তাই না? হার্ট রেট বেড়ে গেলে অনেক সময় কি হতে পারে? এটা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হতে পারে। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি হয়, তাহলে কি হবে? রোগীর কিন্তু ওই জায়গাতে হচ্ছে যে থ্রম্বাস এবং এম্বোলিজম হওয়ার চান্স বেড়ে যায়। তো রোগীর যেটা হয়েছে, হাইপার থাইরয়েডিজম হয়ে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে তার এম্বোলিজম হয়ে তার রাইট আর্মে যে এটা আটকে গেছে, ফলে রাইট আর্ম ইসকেমিক হয়ে গেছে। আর সব থেকে বড় ক্লু তো এটা যে TSH লেভেল কম বা T4 লেভেল বেশি, তার মানে এটা সিকিউ থাইরয়েড হবে না। কারণ কি? সিকিউ থাইরয়েডে কি হয়? সব কম থাকে। হাসিমরা থাইরয়েডিসও হবে না। কারণ কি? হাসিমরা থাইরয়েডিস মেইনলি হচ্ছে হাইপোথাইরয়েডিজম করে। বোঝা গেছে কি? এই কারণে এটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। এইটা হচ্ছে এভাবে মিলাই আপনাকে পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে যে এটা তো গেল। এরপরে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে একটু নিচের দিকে। আচ্ছা, এইটা এখন একটু দেখেন তো, যে 34-year-old লেডি ইজ অ্যাডমিটেড উইথ রিকারেন্ট এপিসোড অফ নন স্পেসিফিক অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথা। অন ইচ অ্যাডমিশন অল ব্লাড ইনভেস্টিগেশন আর নর্মাল অ্যাজ আর হার অবজারভেশনস। একটা সিটি স্ক্যান করে দেখলেন রাইট অ্যাড্রেনাল গ্ল্যান্ডে একটা 1.5 সেন্টিমিটার নোডিউল আছে। তারপরে কি? দেয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ লিপিড রিচ কোর, ইউরিনারি VMA ইজ উইদিন নর্মাল লিমিট, আদার হরমোনাল স্টেজ আর নর্মাল। তাহলে কি ডায়াগনোসিস হবে এটা? ফিওক্রোমোসাইটোমা হবে। বিনাইন নন ফাংশনাল ফিওক্রোমোসাইটোমা হবে। এটা হবে বিনাইন নন ফাংশনাল অ্যাডেনোমা। যেহেতু আপনার ওই যে বিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, এটা হচ্ছে যে যেহেতু কি, কারণ হচ্ছে সাইজ 1.5, তার মানে এটা ম্যালিগন্যান্ট মনে হচ্ছে না। তারপর লিপিড রিচ কোর আছে, তারপর ইউরিনারি VMA নরমাল, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বিনাইন নন ফাংশনাল অ্যাডেনোমা। তারপর হচ্ছে যে 38 years old lady presents with a recent episode of renal colic as part of our investigation. The following is answer of them. Carotid calcium কি বেশি না? PTH তো বেশি, কিন্তু তার ইউরিয়ার ইলেক্ট্রোলাইট নরমাল। কি হবে ডায়াগনোসিস? প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এটা প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে দেখেন, PTH বেশি এবং ক্যালসিয়াম বেশি, এটা কিন্তু প্রাইমারিতেও হইতে পারে, টারশিয়ারিতেও হইতে পারে, তাই না?
কিন্তু তাহলে এটা টার্সিয়ারি না কেন? কারণ কিন্তু রোগী বলে দিচ্ছে যে হচ্ছে যে আপনার রোগীর ইউরিয়ার ইলেকট্রোলাইট হচ্ছে একদম নরমাল। এখানে হচ্ছে যে কোনো ইন্ডিকেশনও নাই যে রোগীর হচ্ছে আগে কোনো ক্রনিক রিনাল ফেলিওর ছিল। এই কারণে আমরা এটাকে চুজ করবো হচ্ছে প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টপিকগুলি। আপনারা এরপরে হচ্ছে প্রশ্নগুলি সলভ করতে থাকেন। কোথাও কোনো কনফিউশন হইলে আমাদের গ্রুপে জানান, আমরা আমাদের ফ্রি টাইমে এটা হচ্ছে আনসার দিয়ে দেবো। হ্যাঁ, আর এইটা পুরাটা খুব ভালোভাবে পড়বেন। মোটামুটি মনে হয় 30 পেজ মতো হচ্ছে যে একটা লেকচার, এবং এটা হচ্ছে যেটা বললাম বারবার, যেখানে প্যাথোলজি এবং হচ্ছে অ্যাপ্লাইড প্রিন্সিপাল অফ সার্জারি দুইটা পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। তো পড়া শুরু করে দেন, আর নেক্সট আবার আমরা ইনশাআল্লাহ সোমবারে নেক্সট ক্লাস। সবাই ভালো থাকবেন।